আজকে আমরা দেখি, আর সময় নষ্ট করব না। স্যার, আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে তো? জি, ইনশাআল্লাহ শোনা যাচ্ছে স্যার। জি স্যার। তো ধরুন, আজকে আমরা ফাইটোলাক্কা ডেকানড্রাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখি। তো ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই ওক রুট, যেটা আমেরিকান, এটা একটা হার্ব বা একটা ফল। সেটা, এই গাছটা এরকম দেখতে হয় এবং ফলটা এরকম হয়। তো এখান থেকেই এই ঔষধটা তৈরি করা হয়। মোহাম্মদ হেরিং প্রথম এই ঔষধটার ব্যাপারে এক্সপেরিমেন্ট শুরু করেন 1835 থেকে 1846 সাল। এর মধ্যেই তিনি, মোহাম্মদ হেরিং, এই ঔষধের কাজ শুরু করেন পায়োনিয়ার হিসেবে। উনি 9 জন প্রুভার নিয়ে শুরু করেছিলেন। এই ওষুধটা হার্বাল ট্র্যাডিশন থেকে ড্রপ ডোজে ব্যবহার হয়ে আসতো অনেক আগের সময় থেকে। পরবর্তীতে অন্যান্য চিকিৎসকরাও এই ওষুধটার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন হোমিওপ্যাথিক নিয়ম নীতি মেনে। তো অনেকেই ডাইলিউশন ডোজে, অনেকেই পোটেন্সিতে এই ওষুধটা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো আজকে আমরা এই ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ডটা, এটা জানার পরে আমরা সরাসরি চলে যাব এর বেশ কিছু মডার্ন ফাইন্ডিংসে। তো এই ওষুধটার ক্লিনিক্যাল এফিকেসি নিয়ে রিসেন্ট টাইমে বেশ কিছু কাজ হয়েছে। তার মধ্যে ফ্র্যাঙ্কেল বলে এক বিশেষজ্ঞ, উনি এটা নিয়ে পোটেন্টাইজড ফর্ম নিয়ে কাজ করেছেন এবং এর সাইটোটক্সিক এফেক্টস উনি মনোযোগ দিয়েছিলেন ব্রেস্ট ক্যান্সার সেলের যে ভ্যারিয়েন্ট গুলো আছে, সেই ইমিউন মডুলেশন ভ্যারিয়েন্ট, এবং সেই বিষয়ে উনি কাজ করেন। এবং ওনার কাজে উনি বেশ কিছু উল্লেখযোগ্য কেমিক্যাল পাথওয়ে, যেভাবে এই ওষুধটা কাজ করে, সেগুলো সম্পর্কে উনি বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা সামনে তুলে ধরেন। আমি বলতে চাচ্ছি যে এই ওষুধটা নিয়ে বিস্তর কাজ হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়েছে, হোমিওপ্যাথিক ফ্রেটার্নিটির বাইরেও কাজ হয়েছে, এবং বেশ কিছু ক্লিনিক্যাল ডেটা আমাদের হাতে আছে। সেই সাথে ক্লিনিক্যালি প্রুভেন কেস রেকর্ডও আজকে আপনারা দেখবেন। তো এটা একটি শাখাযুক্ত ভেষজ উদ্ভিদ, বহু বর্ষজীবী মূল, এবং এটা উত্তর আমেরিকা, আফ্রিকা, চীনে ব্যাপকভাবে পাওয়া যায়, সাথে সাথে জায়গায় জন্মায়। আপনারা জানেন যে ফাইটোলাক্কায় ভেজা ঠান্ডায় বৃদ্ধি একটা ওয়ান অফ দি এন্ট্রি পয়েন্টস মোডালিটিস। তো এই ওষুধটা আসলে ভেজা সাথে সাথে জায়গাতেই জন্মায়। তো এগুলো খাওয়া হয় বিভিন্ন জায়গায়, কখনো সিদ্ধ করে, এবং এই যে বাত এবং ক্যান্সারে এটা যে বহুকাল ধরে এটা কাজ হয়, সেটা মানুষের প্রচলিত যে ফোকলোর মেডিসিন, হার্বাল যে পাথওয়ে, সেখানে আমরা প্রচুর এর রেফারেন্স পাই লিটারেচারে। তো আরেকজন গবেষক রাফিনেস, উনি বলেছেন যে এর উদ্ভিদের যখন ছাই আকারে এটা আগে ব্যবহার করা হতো, লেপন দেওয়া হতো, যে ব্রেস্ট আলসার বা ব্রেস্ট গ্রোথে বা টিউমারে প্রাচীনকাল থেকে এই কাজটা করা হতো। উনি ধারণা করেন যে 45% কস্টিক পটাশ এই এই ফাইটোলাক্কার যে ছাই সেটা থাকে, এবং সেই কস্টিক পটাশেরই কিছু ভূমিকা রয়েছে, আমরা কিছু সিমটমেও পাই। ফাইটোল্যাকটিক অ্যাসিড নামের একটি অ্যাসিড রয়েছে, যা ম্যালিক অ্যাসিডের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং ক্যান্সার, আলসার ইত্যাদি ক্ষত সৃষ্টিকারী হিসাবে ফাইটোলাক্কা ব্যবহৃত হয়ে আসছে, যেটা একটু আগেই বললাম আপনাদেরকে। তো আমরা যদি এর সায়েন্টিফিক পাথওয়ে গুলো পর্যবেক্ষণ করি, তো পোকউইড মাইটোজেন, পিডব্লিউএম, এটা একটা লেকটিন। লেকটিন যেমন আপনার ওই উদ্ভিদের এক ধরনের নিজের রক্ষা কবচ আর কি। লেকটিন এক ধরনের উদ্ভিজ্জ এক ধরনের বিষ। তো সেটা সাধারণত এই যে টি সেল এবং বি সেলকে স্টিমুলেট করে, রেগুলেশন মানে এটা লেকটিন ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ পোকউইড মিটোজেন। এছাড়া অ্যান্টাই ভাইরাল যে প্রোটিন আছে, প্যাপ, রাইবোজোম ইনঅ্যাক্টিভেশন প্রোটিন, এগুলো সেটা সেলুলার এমআরএনএ সিগন্যালটাকে এই ইনহিবিট করে, প্রোটিন সিনথেসিসে, এটা ভাইরাল রেপ্লিকেশনে বাধা দেয়। সেল মার্কার রেগুলেশনে আমরা দেখতে পাই গবেষণার মাধ্যমে যে এই প্লান্ট অ্যাক্টিভ কম্পোনেন্টস, প্লান্ট অ্যাক্টিভ কম্পোনেন্টসে আমরা দেখতে পাই সেভারাল কি ইমিউন সেল ক্লাস্টার
ডিফারেন্সিয়েশন মার্কারকে মডুলেট করে, ইমিউন মডুলেশন। তার মধ্যে CD4 CD8 যেটা টি লিম্ফোসাইট সাবসেট অর্থাৎ হেল্পার এবং সাইটোটক্সিক টি সেলকে এটা টার্গেট করে। এছাড়া CD12 এবং CD19 মার্কারকেও এই ফাইটোলাক্কা প্রভাবিত করতে পারে। তো যারা আপনারা ভবিষ্যতে রিসার্চ করবেন পরবর্তী প্রজন্মে, তাদের জানার জন্য এটা শেয়ার করলাম। এগুলো মোটামুটি স্বীকৃত পাথওয়ে, হোমিওপ্যাথিক ডাইলিউশন তো রয়েছে। তো সেটাই বাংলায় এখানে একটা দিয়েছি যে কোষের মার্কার নিয়ন্ত্রণ করে। এই উদ্ভিদের সক্রিয় উপাদানগুলো শরীরের গুরুত্বপূর্ণ কিছু ইমিউন সেল মার্কার সিডি বৃদ্ধি করে কোষের যোগাযোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এটাই আর কি আপনার সিডি মার্কার গুলোকে এভাবে প্রভাবিত করে। তো এখানে আরেকটা সামারি টেবল আমি দিচ্ছি যে এতক্ষণ যে লিখিত যে আলোচনাগুলো হলো এর বিভিন্ন প্রপার্টিজ মধ্যে মিটোজেন যে কম্পোনেন্ট আছে সেটা প্রাইমারি মেকানিজম হচ্ছে প্রলিফারেটস টি এন্ড বি লিম্ফোসাইট, যেটা আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার অন্যতম সেল, এবং এটা টার্গেটেড কন্ডিশনের মধ্যে লিম্ফোমা এবং ইমিউনো ডিফিসিয়েন্সিকে এটা টার্গেট করে। এছাড়া অ্যান্টিভাইরাল প্রোটিন রয়েছে, ইনঅ্যাক্টিভেটস আরএনএ, স্টপস প্রোটিন সিনথেসিস, অর্থাৎ ফাইটোলাক্কার উপাদানগুলো এই অ্যান্টিভাইরাল প্রোটিন হিসেবে কাজ করে এবং ভাইরাল ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। আপনারা জানেন যে ফাইটোলাক্কার একটা বিস্তর কাজ হচ্ছে বিভিন্ন রকম টনসিল এবং গলায় ইনফেকশন। এছাড়া CD4 এন্ড CD8 যে একটু আগে যেটা বললাম, রিস্টোরস হেল্পার এন্ড সাইটোটক্সিক সেল ব্যালেন্স, এটা প্রাইমারি মেকানিজম এবং এটা টার্গেট কন্ডিশন অটো ইমিউন ডিজিজ ইনক্লুডিং HIV, যেখানে ইমিউন মডুলেশন করতে পারে, সহায়তা করতে পারে। আমরা জানি অটো ইমিউন কন্ডিশনের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অন্যতম কন্ডিশন এবং ফাইটোলাক্কা বহুকাল ধরেই এই স্থান দখল করে আছে। সাইটোটক্সিক প্রোফাইলের মধ্যে সিলেক্টিভ টার্গেট র্যাপিডলি ডিভাইডিং সেলকে টার্গেট করে এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এবং সার্কোমাতে এই ফাইটোলাক্কার যে ভেষজ যে উপাদান সে প্রভাবিত করতে পারে, এবং আমরা বিস্তর কেস আজকে দেখব এবং সেই সাথে আমার নিজের কেসও আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এই ফাইটোলাক্কার মেন্টাল এসেন্সটা সাধারণত পাই না। ফাইটোলাক্কার মেন্টাল এসেন্সটা আমাদের প্রচলিত মেথি রেমেডিকায় দেওয়া হয় না, কারণ ফাইটোলাক্কাকে আমরা ফিজিক্যাল স্ফিয়ার থেকেই বেশিরভাগ সময় জানতে পারি। মিশেল ইয়াকির বলে ইসরায়েলের একজন গবেষক আছেন, এই ভদ্র মহিলা বহুকাল ধরে কাজ করছেন। উনি ওনার বিস্তর গবেষণার ফলাফলে উনি অনেকগুলো শেড বের করে নিয়ে এসছেন ফাইটোলাক্কা ডেকান্ড্রা। তো ওনার যে কিংডম এবং যে এসেন্স, প্লান্ট কিংডম, তার যে এসেন্স, সেই এসেন্সের একটা অংশে ফাইটোলাক্কার যে ধারণা দিচ্ছেন, তার আলোকে আমরা যদি আজকে ফাইটোলাক্কার মানসিক প্লেনটাকে বুঝতে চাই, তাহলে ফাইটোলাক্কা ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ রেমেডি অফ উন্ডেড নারিশমেন্ট এন্ড ডিফেন্ডেড ফ্যামিলিটি। এটাকে আমরা একটু পরে এক্সপ্যান্ড করব। এর সাথে এটা রয়েছে ডিপ ইমোশনাল ইনজুরি দ্যাট ডিস্টার্ব দি ন্যাচারাল মুভমেন্ট বিটুইন গিভিং এন্ড রিসিভিং, অর্থাৎ একটা মা যে তার নারিশ করবে দুধ দিয়ে, দুগ্ধ পান করিয়ে তার ফেমিনিটিকে যে বজায় রাখবে, তার যে মানসিক আঘাত থেকে বা তার যে জীবনের যে পরিস্থিতি সেখান থেকে ভালোবাসা দেয়া নেয়া এবং রিসিভ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত থেকেই ফাইটোলাক্কার আসলে যে প্রায় আপনার তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই, কারণ আমরা দেখি ফাইটোলাক্কার একটা বিরাট একটা অংশ কিন্তু ব্রেস্ট প্যাথোলজি, কিন্তু উইমেন প্যাথোলজি। তো সেটা আমি একটু বাংলায় এখানে একটু এটা শুনে বলার চেষ্টা করেছি। অধীন রোগীর কত বা অবহেলা এবং নিজের নারীত্বকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার মাঝে দ্বিধা বিভক্ত থাকে। গভীর মানসিক আঘাত দেয়া নেয়ার স্বাভাবিক সম্পর্ককে নষ্ট করে দেয়। এই মানুষটি তখন অতিরিক্ত বিলিয়ে দেয়, অন্যের যত্ন নিতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে অবহেলিত ও শূন্য মন করে ফেলে এবং সবার থেকে আলাদা হয়ে যাওয়ার এক তীব্র তাগিদ সে অনুভব করে। নিজের দুর্বলতা প্রকাশ করাকে সে বিপজ্জনক বলে মনে করে, যার ফলে মনে করে বিঘ্নিত হয়। ভালোবাসার যথাযথ জায়গায় রুক্ষতা আসে এবং সহানুভূতির জায়গায় চলে আসে নিয়ন্ত্রণ করার মানসিকতা। এখানে আমরা কিছুটা একটা হরমোনাল রেমেডি CPR কিছুটা
আমরা শেড দেখতে পাই। কিন্তু সিপিয়া একটা অ্যানিমাল কিংডমের ঔষধ, যেটা আমরা গত সেশনে আমরা দেখেছি অ্যাস্টেরিয়াস রুবেন্স তার কাছাকাছি। কিন্তু আজকে এই একই প্যাথোলজিকে কভার করে এরকম উদ্ভিজ্জ কিংডমের আরেকটা ওষুধ আমরা দেখতে পাচ্ছি। সেখানেও এই মনের যে মিথস্ক্রিয়া, তার যে পারিপার্শ্বিকতার যে জটিলতা, সেখানকার আমরা কিন্তু সেই সিপিআর একটা শেড কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে মানসিক যে দ্বন্দ্বের যে কথাটা এইমাত্র বলা হলো, এই শারীরিক অবস্থা এবং লক্ষণগুলো মনের এই গল্পটাকেই সেটা ফুটিয়ে তোলে আসে। স্তন, যার কাজ হচ্ছে পুষ্টি দেওয়া বা স্তন দান করা, তা ফুলে যায়, ভারী বা অবরুদ্ধ হয়ে পড়ে, অথবা দুধের উৎপাদন ক্ষমতা অক্ষম হয়ে যায়। এছাড়া আমরা গলার ভেতরে যে প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো পাই, গলা যার মাধ্যমে মনের ভেতরের গভীর অনুভূতি প্রকাশ পাওয়ার কথা, তা ফুলে যায় এবং বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের যে ভার্বাল কমিউনিকেশন, গলার মাধ্যমেই আমরা কথা বলি, আমরা পরস্পর ভাব বিনিময় করি। তো আবেগ অনুভূতির যে প্রকাশ হওয়ার কথা, সেইখানে এনার্জি সেন্টার গুলো বদ্ধ হয়ে যেই তার কিন্তু এই গলার নানা রকম প্যাথোলজি মনের এই লক্ষণগুলো ফুটিয়ে তুলছে। ত্বক বা চামড়া যার কোমল বা সংবেদনশীল হওয়ার কথা, তা খসখসে বা রুক্ষ হয়ে যায়। আপনারা জানেন ফাইটোলক্কাকে আমরা বিভিন্ন সময় সোরিয়াসিস কেসে কনসিডার করতে পারি। শরীরে তরল পদার্থ যা স্বাভাবিকভাবে বয়ে চলার কথা, তা কমে যায়, বাধাগ্রস্ত হয় বা পুরোপুরি আটকে যায়। আমরা জানি যে বিভিন্ন আর্থারাইটিক কন্ডিশনে জয়েন্ট গুলো যে ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়ে যায়, সেটা ফাইটোলক্কার অধীন। শরীরের জোর বা গিট, পেশিতন্তু বা শরীরকে নমনীয় বা সচল যা রাখে, তা শক্ত বা আড়ষ্ট হয়ে পড়ে। অর্থাৎ আমরা এখানে মনের যে এসেন্স, তার সাথে এর যে প্যাথোফিজিওলজি গুলো পাই, আমাদের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে পাই, মেডিকেল যে গল্পগুলো পাই, যে স্ফিয়ার অফ অ্যাকশন গুলো পাই, তার সাথে একটা গভীর একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি। তো সেটাই আরো কন্টিনিউ হচ্ছে এই থিমটা। এটা এমন একজন মানুষের ছবি ফুটে ওঠে যে দুটি অসহ্য চাহিদার মাঝে আটকা পড়ে যায়। আমাকে শাসন করো না, আবার আমার উপর চড়াও হয়েও না, এবং একই সাথে আমার যত্ন নাও। এটাই হচ্ছে ফাইটোলক্কার দ্বান্দ্বিক অবস্থা বা মেন্টাল প্যারাডক্স, যেখান থেকে পরবর্তীতে শরীরে সেটা ফুটে ওঠে, অথবা সেটা শরীরে অসুখের জন্ম দেয়। যারা ভেতরে এই কঠোরতা কিন্তু কোমলতার অভাব নয়, বরং এটি এমন একটি কোমলতা যা আঘাত পেয়েছে এবং নিজেকে বাঁচাতে বর্ম বা শক্ত খোলস পরিধান করতে বাধ্য হয়েছে। অর্থাৎ নারীর এই যে কোমলতা, সে পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়েই তার মধ্যে, আমরা জানি ফাইটোলক্কাকে আমরা মেটেরিয়াতে একটা লাইনে পাই যে রুডনেস, এবং যে তার স্বাভাবিক শালীনতা হারিয়ে ফেলেছে। তো সেটার ব্যাখ্যাটা এখানেই দেওয়া হচ্ছে যে এটা একটা ডিফেন্সিভ মেকানিজম। তো তাই এই সবাইকে দূরে ঠেলে দেওয়া, প্রত্যাখ্যান করা কিন্তু মায়ের অভাব নয়, বরং এটি হলো এমন এক মায়া বা টান যা তাকে গাছ বা বন্দি করে ফেলবে বলে সে ভয় পায়। তার আচরণে নারী সুলভ কোমলতার অভাব বা রুক্ষতা, কিন্তু নারীত্বের অনুপস্থিতি নয়, বরং অতিরিক্ত মানসিক চাপ, আঘাত এবং নিজেকে বাঁচানোর লড়াইয়ে তার ভেতরের থেকে স্বাভাবিক নারীত্বটাই বিকৃত রূপ নেয়। এবং শিশুদের মতো তার এই পরনির্ভরশীলতা কেবল কোনো দুর্বলতা নয়, বরং এটি হলো জীবনের দীর্ঘ সময় ধরে অন্যদের উজাড় করে দেওয়ার পর অবশেষে নিজের জন্য একটু ভালোবাসা ও যত্ন পাওয়ার এক অপূর্ণ তীব্র আকুলতা। অর্থাৎ ফাইটোলক্কার মধ্যে যে আমরা যে রুক্ষতা, কোমলতার অভাব, নারী সুলভ বৈশিষ্ট্যের লক্ষণ দেখতে পাই, সেটা আসলে তার এক ধরনের একটা কান্নার মতো, যে নিজেকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, দয়া করে আমাকেও যত্ন নাও। এটাই ফাইটোলক্কার প্যারাডক্স। তাহলে আমরা যদি এটা খুব সংক্ষেপে এতক্ষণ যে কথাগুলো বললাম, ফাইটোলক্কার মেন্টাল ফিয়ার, যেটা আপনাদের সাথে পরিচিত নয়, সেটাকে যদি কাইন্ডলি একটু মিউট করে দেন, কেউ একজন আনমিউটেড হয়ে গেছেন। ফাইটোলক্কা হলো সেই ক্ষতবিক্ষত মা যে আর কাউকে পুষ্টি বা যত্ন দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, সেই কঠোর নারী যে নিজের ভেতরের কোমলতাকে অস্বীকার করে, এবং সেই অবহেলিত শিশু যে আজও বুকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই একটা মানসিক একটা আমরা এসেন্স, যেটা আমাদের প্রচলিত মেডিকায় নাই, কিন্তু প্লান্ট এন্ড কিংডমের বেসিসের যে আলোচনা, সেখান থেকে আমরা এরকম একটা বিষয় আমরা অনুধাবন করতে পারি। ফাইটোলক্কা নিয়ে ডক্টর জেরেমি শের তার ডাইনামিক্স স্কুলে ওনার স্কুলের ছাত্রদের নিয়ে প্রুভিং শুরু করেন 90-এর দশকে। সেখান থেকে ফাইটোলক্কাকে অন্যতম প্রধান সিফিলিটিক রেমেডির একটা স্তম্ভ হিসেবে দাঁড় করানো হয়।
তো উনি পরীক্ষা করতে যেয়ে যে জিনিসটা লক্ষ্য করেন সিফিলিটিক মায়াজমের যেটা একটা ট্রেড, সেন্ট্রাল স্প্লিট, অর্থাৎ একটা জিনিস দ্বিভাগ হয়ে যাওয়া, দুটো সমান্তরাল লাইন এক বিন্দুতে মিলিত না হওয়া, দুটো বিভক্ত লাইন পাশাপাশি থেকে যাওয়া, একটা পার্থক্য থেকে যাওয়া, one sided bright, elevated and active, the other side dark and low and empty, one side identified with strength, the other side with rejected feminine. একটু আগে আমরা দেখলাম যে একই নারী যে কঠোর এবং কোমল, এই দুটো দ্বন্দ্বিকতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জীবনের পরিস্থিতিতে। তো ফাইটোলক্কার মধ্যে আমরা এই জিনিসটা যখন এটার হানিম্যানিয়ান প্রুভিং হয় 90-এর দশকে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি। তো চলুন আমরা একটু বাংলাতে দেখার চেষ্টা করি। এই যে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, ডক্টর জেরেমিশের তার ড্রাগ প্রুভিং এ এই গুরুত্বপূর্ণ এই দিকটি যোগ করে দিয়েছেন। তো এই ব্যক্তিটিকে একদিকে মনে হয় যেন সে সম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত হয়ে গেছে, যেটা আসলে সিফিলিটিক মায়াজমেরই অধীন। একটি উজ্জ্বল দিক যেটা সক্রিয় বা চনমনে, অন্যটি অন্ধকার বা একদম শূন্য বা খালি দিক। একদিকে নিজের শক্তি বা ক্ষমতার প্রতীক, অন্যদিকে উপেক্ষিত এবং অবহেলিত নারীত্ব। এই শূন্য বা খালি দিকটিতে সবসময় এমন সব ভয় কাজ করে যেখানে অনাকাঙ্ক্ষিত বা খারাপ কিছু এসে ভর করতে পারে। এই সমস্যার মূল গোড়ায় রয়েছে মনের একদম কেন্দ্রবিন্দুতে এক বিশাল শূন্যতা, যা কোনো না কোনো গভীর মানসিক আঘাতের সাথে জড়িত, যেমন মায়ের মৃত্যু বা ভালোবাসা হারিয়ে ফেলা এটসেট্রা। তো ফিজিওলজিক্যাল ডিফেন্স মেকানিজমে যেটা দাঁড়ায়, আমি নিজেকে যে দুই টুকরো করে ফেলেছি, মনের যে দুই ভাগ করে ফেলেছি, তা পুরোটা আঘাতে কষ্ট এবারে সহ্য করতে হবে না, কিন্তু মনের এই যে অংশটিকে অবহেলা করে দূরে ঠেলে দেওয়া হয়েছিল তা উধাও হয়ে যায় না, বরং তা এক বিকৃত রূপ নিয়ে ফিরে আসে। যেমন মানুষের সাথে রুক্ষ আচরণ করা, একঘেয়েমি, কঠোরতা, স্তন্যদানের সমস্যা, দুধ শুকিয়ে যাওয়া, নারী সুলভ কোমলতা ও আবেগপ্রবণ দিকটাকে পুরোপুরি অস্বীকার করা। তাই ফাইটোলক্কার এই বাইরের কঠোরতা বা শক্ত ভাবটি কেবল সাধারণ শক্তি নয়, এটা হলো মানসিক আঘাত এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার ভয় থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি শক্ত দেয়াল। তো আমরা যখন এর ব্রেস্ট প্যাথোলজিতে যাই, ব্রেস্ট প্যাথোলজি একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সিগনেচার, তাহলে the breast perhaps the clearest physical expression of this remedy's central conflict, অর্থাৎ মনের এই যে দ্বৈত ভাবাপন্ন দ্বিধাদ্বন্দ্ব, সেটা মূলত নারী স্তন্যদান এবং এই অর্গানের উপরেই এর প্রভাবটা পড়ে যায়। ফলে আমরা দেখতে পাই it becomes painful, congested and inflamed, mastitis ডেভেলপ করতে পারে, hot swollen red breast হতে পারে, inflamed mammary glands, breast lumps, abscess, nipple pain, difficulty breastfeeding, early cessation of milk, দুধ শুকিয়ে যাচ্ছে, breast symptom associated with menstruation cycle। তো আমরা এই যে ব্রেস্টের যে ওভারঅল যে প্যাথোলজি, সেগুলো কিন্তু আমরা ফাইটোলক্কাতে এই মানসিক দ্বন্দ্বের রিফ্লেকশন দেখতে পাই। অর্থাৎ আমরা ফাইটোলক্কার যে শেডটা আজকে উন্মোচন করছি, এতে ফাইটোলক্কার এই শারীরিক যে লক্ষণ সমষ্টি, সেটার মানসিক ব্যাখ্যাটাও আমরা জানতে পারলাম। মনের দ্বিধাদ্বন্দ্ব এবং তার মনের যে নারীত্বকে প্রকাশের যে বাধা, মনের যে আঘাত, তার শক্ত যে আবরণ নেয়া, এর যে দ্বিধাদ্বন্দ্ব, সেখান থেকেই এই হরমোনাল ডিসব্যালেন্স এবং প্যাথোলজিক্যাল সিমটম। তো এটাই আমি একটু আগে ইংরেজিতে যেগুলো বলেছি, যেখানে কোনো বাধা ছাড়াই স্বাভাবিকভাবে পুষ্টি বা ভালোবাসার পাওয়ার কথা ছিল, সেখানে তৈরি হয় এক অবরুদ্ধ অবস্থা, কনজেশন, ব্রেস্টে কনজেশন হচ্ছে সবকিছু। যেখানে বুকের দুধ স্বাভাবিকভাবে বয়ে চলার কথা ছিল, সেখানে তৈরি হয় স্থবিরতা, অথবা তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। যেখানে থাকার কথা ছিল পরম কোমলতা, সেখানে জায়গা করে নেয় তীব্র জ্বালাপোড়া, প্রদাহ এবং যন্ত্রণা। অর্থাৎ স্তন্যদান, স্তন্যপান এবং যে নারীদের যে স্বাভাবিক যে প্রক্রিয়া, মাতৃত্বের যে বহিঃপ্রকাশ, সেটাই হয়ে ওঠে একটা বার্ডেন, সেটাই হয়ে ওঠে একটা প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ মেন্টাল কনফ্লিক্ট। আচ্ছা, আরেকটা কনফ্লিক্ট আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, যেটা থ্রোট বা গলাতে আমরা দেখতে পাই, সেটা ডিপথেরি থেকে শুরু করে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস। তো শার্প বার্নিং আর প্রিকলিং পেইন, রেড সোলেন টনসিল, marked difficulty in swallowing, sensation of obstruction, improvement from cold application or cold drinks, এই সবটাই কিন্তু আমরা ফাইটোলক্কার আরেকটা শেডের মধ্যে পাই, যেটা আমি বাংলায় এখানে দেখাচ্ছি। গলা যা প্রকাশ করা যায় না তাই রূপ নেয় যন্ত্রণা বা প্রদাহে। তার অব্যক্ত কথাটাই গলার প্যাথোলজিতে রূপ নেয়। what cannot be expressed becomes inflamed, মনের এরকম রকমের দ্বন্দ্ব গলার লক্ষণগুলোর মধ্যেও ফুটে ওঠে। ফাইটোলক্কা ওষুধে রোগীদের গলার তীব্র ও মারাত্মক ইনফেকশন বা প্রদাহের একটি সুনির্দিষ্ট রূপ লক্ষ্য
লক্ষ্য করা যায়, যার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তীব্র জ্বলনীযুক্ত সুই ফোটার মতো ব্যথা, টনসিল লাল হয়ে ফুলে যাওয়া, খাবার গিলতে প্রচন্ড কষ্ট হওয়া, গলার ভেতর কিছু একটা আটকে বা অবরুদ্ধ হয়ে আছে এমন অনুভূতি, এবং এটা ঠান্ডা সেক দিলে বা ঠান্ডা পানীয় পান করলে সাময়িক আরাম বোধ হয়। প্রতীক অর্থে আমরা বলতে যদি চাই তাহলে বলতে পারি গলা হচ্ছে এমন একটি জায়গা যেখান দিয়ে মনের সব কোমল ও সূক্ষ্ম অনুভূতিগুলো কথার মাধ্যমে প্রকাশ পাওয়ার কথা। যখন মনের ভেতরে নরম অনুভূতি, দুর্বলতা বা গভীর ভালোবাসার কথাগুলো মুখে প্রকাশ করা আর যায় না, তখনই গলায় এভাবে ইনফেকশন হয়ে ওঠে। চিকিৎসা ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ ও চোখ খোলার মতো পর্যবেক্ষণ হলো গর্ভাবস্থায় টাইমে বা সেই সময়ে তীব্র টনসিলের ইনফেকশন দেখা দেওয়া। এটা ফাইটালক্কার একটা বিশেষ বৈশিষ্ট্য। ফাইটালক্কা ওষুধের মানসিকতার দিক থেকে এই শারীরিক লক্ষণটিকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে একটি নতুন জীবনের সাথে জড়িয়ে যাওয়া, গর্ভধারণ হওয়া, নিজের শরীরের ভিতরে অন্য কোনো একটা সত্তাকে বড় হতে দেয়া এবং এর উপরে নিয়ন্ত্রণ নেওয়ার যে ভয়, তার বিরুদ্ধে শরীরে এক ধরনের রুক্ষ আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। এখানে স্তন যেমন স্বাভাবিকভাবে পুষ্টি বা দুধ দিতে পারে না, ঠিক তেমনি গলাও সহজে মনের কথা প্রকাশ করতে পারে না। উভয় জায়গাতেই যা কিছু স্বাভাবিকভাবে বয়ে চলার কথা তা আটকে যায়, যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এবং প্রদাহ সৃষ্টি করে। অর্থাৎ ব্রেস্ট ইনফ্লামেশন অ্যান্ড থ্রোট ইনফ্লামেশন, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস প্রেগন্যান্সি টাইমে যেটা বেশি হচ্ছে, যেটা মানব জীবনের স্বাভাবিক একটা প্রক্রিয়া, মাতৃত্বের স্বাভাবিক একটা প্রক্রিয়া, এই সময় মেয়েদের এই ধরনের নানা অসুবিধা দেখা দেয়। তার কারণ হচ্ছে তার যে মনের ভেতরের যে ক্ষত, মনের ভিতরে যে দান্দিকতা, তার যে পারিপার্শ্বিকতার সে যে তীব্র বিদ্ধ হয়ে ডিভাইডেড হয়ে গেছে, তারই একটা ফলাফল। এবার আসি ফাইটোলাক্কার কিছু কিনোট নিয়ে। আপনারা জানেন ফাইটোলাক্কা নাইট অ্যাগ্রাভেশন হয়, রেডিয়েটিং পেইন হয়, অনেকটা কেলিবায়ের মতো, ল্যাকক্যানের মতো, পালসিটিলার মতো, মাইগ্রেটিং পেইন, ইলেকট্রিক লাইক পেইন যেটা নিউরালজিক পেইন, যেখানে স্তন থেকে এক শিলা বগলের গ্রন্থিতে চলে যায়, ব্লুইশ অ্যাপিয়ারেন্স থাকতে পারে যে প্রদাহিত স্থান রেডিশ পার্পল। রাইট সাইড সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাফেক্টেড হতে দেখা যায়, বাম সাইডও হতে পারে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার, যেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এখানে আর বেশিরভাগ আমরা আলোচনা করব না। ব্রেস্টের সব ধরনের প্যাথোলজি হতে পারে, হার্ড নডিউল থেকে হতে পারে, সাপোরেটিভ পাস হতে পারে, রাইট সাইডেড নিপলস ক্র্যাকড, ভেরি সেন্সিটিভ, ইনভার্টেড নিপলস হতে পারে, ম্যাস্টাইটিস ডেভেলপ করতে পারে স্তন্যদানের সময়, যেটা দুধের যে স্তন গ্রন্থির যে প্রদাহ শিশুকে স্তন্যদানের সময় ওই সময়কালীন, ম্যাস্টাইটিস উইথ হট পেইনফুল কনজেস্টেড অ্যান্ড সেন্সিটিভ ব্রেস্ট, worse in cold and damp weather, breast are hard and lumpy, heavy, অনেকটা ব্রায়োনিয়ার মতো মোডালিটিস, সোয়েলিং অফ অ্যাক্সিলারি গ্ল্যান্ডস, রেডিয়েটিং পেইন টুয়ার্ডস অ্যাক্সিলা। তো বগলের গ্রন্থিগুলো ফুলে যায়, ব্রেস্ট থেকে বগলে অথবা বগল থেকে অন্যান্য জায়গাও এই ব্যথাগুলো ছড়িয়ে পড়ে রাতে। তো থ্রোটেও যে সেন্সেশন আসতে পারে যদি গলায় কোনো প্যাথোলজি ডেভেলপ করে অ্যাডভান্স লেভেলে, হট কোল্ড সেন্সেশন, একটা যেন গরম জ্বলন্ত কয়লা যেন এটা দিয়ে আছে, ব্যথাটা অনেক সময় কানের দিকেও যেতে পারে। ওয়ার্ডস ফ্রম সোয়ালোইং, একটু আগে আপনারা দেখলেন, ক্যানট সোয়ালো এনিথিং হট, ল্যাকিসিসের সাথে এটা ডিডি করতে হবে। টনসিলস swollen, স্পেশালি রাইট সাইডে ডার্ক রেড অ্যাপিয়ারেন্স, টনসিলস মে অ্যাপিয়ার আলসারেটেড উইথ ক্রিপ্টস। বোন প্রচুর প্যাথোলজি আছে, আপনাদেরকে একটু পরে দেখাবো। কজেশন এখানে আমি সংক্ষেপ করে দিয়েছি, ইমোশনাল গ্রিফ অ্যান্ড ইনজুরি। এছাড়া ওয়েদারের যে এক্সাসারবেশন সেটা তো রইলই। তো সেটা সাধারণত সিফিলিটিক একটা রেমেডি, রিমেটিক ডায়াথিসিস, বাট syphilitic and cancer diathesis, syphilitic remedy is a very high grade syphilitic remedy. এর কিছু কনকমিটেন্ট থাকতে পারে, শিশু স্তন্যপানের সময় এই ব্যথা নিপল থেকে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, গ্যালাক্টোরিয়া দেখা দিতে পারে ক্যালকেরিয়ার মতো, অর্থাৎ নিপল থেকে ডিসচার্জ হতে পারে, যেটা যদিও সেটা সে তখন প্রেগনেন্ট না, এই অবস্থাতে মহিলাদের এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া টনসিল হওয়ার পরে, টনসিল ফুলে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থি অ্যাটাক হতে পারে, পেইনস ফ্লাই লাইক ইলেকট্রিক শক, সোর থ্রোট, এনলার্জ সার্ভিক্যাল গ্ল্যান্ড ফুলে যেতে পারে, বিউবোস অর্থাৎ বাগি দেখা দিতে পারে, সিফিলিটিক বিউবো, হার্ড একিং পেইন ইন দি কিডনি উইথ স্ক্যান্টি ইউরিন, সায়াটিকা দেখা দিতে পারে, যার মোডালিটিসটা আমরা একটু পরে আমরা দেখে নিব।
তো ফাইটোলক্কার যত কিছু আপনারা এখানে পাচ্ছেন ক্লিনিক্যাল কন্ডিশন সবগুলোর মোডালিটি মিক্সচার অফ ব্রায়োনিয়া অ্যান্ড রাস্টক্স। ফাইটোলক্কা আমাকে বুঝবো modalities mixture of bryonia and rustox. Exposure to cold damp weather, night aggravation and movement aggravation. তো আমরা এটা একটু পরে দেখব। তো এখানে মোডালিটিসটা আমি আরেকটু সুন্দর করে দিয়েছি যে ড্যাম্প কোল্ড ওয়েদার, রেইন, ওয়ার্স মুভমেন্ট, সোয়ালোয়িং থ্রট, যখন আপনার গলায় প্যাথোলজি পাবেন, হট ড্রিঙ্কস, এটা ওয়ার্স হবে সে ল্যাকেসিসের মতো। এছাড়া ক্লিনিক্যাল ইন্ডিকেশন আমি অলরেডি এগুলো আলোচনা করে ফেলেছি, গ্ল্যান্ডুলার রেমেডি, রিমেটিক রেমেডি এবং ক্যান্সারের উপরে প্রচন্ড ক্রিয়া। তাহলে ফাইটোলক্কার মডেলিটি আমরা মনে রাখবো, যেখানে আমরা রাস্টক্স এবং ব্রায়োনিয়াকে মিক্সড পাবো। তাহলে রাস্টক্সের কি আসবে? কোল্ড ড্যাম্প ওয়েদার aggravation and movement aggravation is from bryonia, and night aggravation is from mercury group or syphilitic group. চলুন এবার আমরা এর দ্বিতীয় পর্ব রেপার্টোরিয়াল অ্যানালিসিস, রেপার্টোরিয়াল স্টাডিজে চলে যাই, যেখানে আমরা মেটেরিয়াতে যেগুলো পেয়েছি যে চিত্র, সেগুলো আরো বিশুদ্ধভাবে অঙ্কন করব রেপার্টোরিয়াল স্টাডিজে। যে তো ফাইটোলক্কার প্রচুর মানসিক সিমটম রয়েছে মডার্ন রেপার্টরিতে। আমরা দেখতে পাই এখানে রিফিউজেস টু ইট, যেখানে এটা ইগনেশিয়া ন্যাট্রামিওর, সেটার সাথে কিন্তু সে কম্পিট করবে। এই মহিলাদের ডিলিউশন থাকতে পারে, তার শরীর একদম বডি টার্নস ইনটু র্যাগ, এটা ডিলিউশন তার থাকতে পারে। ডেথ ডিজায়ার ভেরি নেগেটিভ, মাত্র 4টা রেমেডি, তার মধ্যে একটা সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম থাকতে পারে। আচ্ছা, ইনডিফারেন্স টু লাইফ থাকতে পারে, যেটা সিফিলিটিক রেমেডির একটা অন্যতম নিদর্শন। ইনডিফারেন্স টু লাইফ, অরাম মেটালিকামের মতো। কিল, ডিজায়ার টু বি কিল্ড, সে খুন হয়ে যাক, শেষ হয়ে যাক, এগেইন যেটা সিফিলিটিক মায়াজমের একটা অন্যতম নিদর্শন। রুডনেস হতে পারে, রুডনেস। শেমলেস এক্সপোজিং দি পারসন, অর্থাৎ তার শেমলেসনেস থাকতে পারে। আমরা ফাইটোলক্কার এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট পাই, বিশেষত মহিলা পেশেন্টের মধ্যে, যেটা হায়ার সামান্সের সাথে কম্পিট করে। এছাড়া উইপিং ডিউরিং মেনস্ট্রুয়েশন, আমরা পালসিটিলা এবং সিপিআই গ্রুপের সাথে এর বেশ কিছু সিমটম পাই। এবার চলুন ফাইটোলক্কাকে আমরা থ্রোট সেগমেন্ট থেকে কিছু ইম্পর্টেন্ট রুব্রিক দিয়ে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি একটু আগে যেগুলো আলোচনা করলাম, পার্পল টনসিল হতে পারে, রেড, ডার্ক রেড হতে পারে, ফসেস ড্রাইনেস থাকতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, থ্রোট গ্রানুলেটেড হতে পারে, ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করতে পারে, ক্রনিক হতে পারে, হারপেটিক ফ্যারিঞ্জাইটিস থাকতে পারে, টনসিল রাইট সাইড হতে পারে, ফলিকুলার টনসিলাইটিস হতে পারে, উভলা যেটা আলাজিব্বা, সেটা কিন্তু ইনফ্লামেশন এটাতে ডেভেলপ করতে পারে, মেমব্রেনাস টনসিল হতে পারে, মেমব্রেনা উভলা হতে পারে, পেইন পুটিং আউট দি টাং, ব্যথার চোটে জিহ্বা বাইরে ল্যাকেসিসের মধ্যে বের হয়ে যাচ্ছে। মাত্র 5টা রেমেডি, তার মধ্যে দেখেন ফাইটোলক্কা এবং ল্যাকেসিস কম্পিট করছে পাশাপাশি। তারপর ফাইটোলক্কা এই সমস্ত ক্ষেত্রে থ্রোট প্যাথোলজিতে যেখানে ইন্ডিকেটেড হয়, আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি, ডিডি করি ল্যাকেসিসের সাথে এবং মার্কারি গ্রুপের সাথে। মার্কারি আইএফ কেন? কারণ মার্ক আইএফ হচ্ছে রাইট সাইডেড রেমেডি। ফাইটোলক্কার বেশ কিছু রাইট সাইডেড রুব্রিক আমরা দেখতে পাই, বাট নট নেসেসারিলি লেফট সাইডে এটা কাজ করতে পারে। ল্যাকেসিস যেমন লেফট সাইডেড প্রমিনেন্ট, ফাইটোলক্কা তেমনি রাইট সাইডেড প্রমিনেন্ট। কিন্তু আপনারা কেস হিস্ট্রি থেকে দেখবেন ফাইটোলক্কা বোথ সাইডেই ইকুয়ালি এফেক্টিভ। কেলিবাইয়ের সাথে কেন এটা মিল পড়ে যাচ্ছে? কারণ কেলিবাই আপনারা জানেন যে চেঞ্জেবিলিটি অফ সিমটম, অর্থাৎ পেইন, আপনার মাইগ্রেটিং পেইন। মার্কারি গ্রুপ কেন? মার্কারি গ্রুপ কারণ হচ্ছে নাইট অ্যাগ্রাভেশন এন্ড সিফিলিটিক রেমেডি, হলমার্ক অফ সিফিলিটিক রেমেডি। তাহলে আলসার অফ ফ্যারিঞ্জাইটিস, সোয়েলিং অফ ফ্যারিংস, থ্রোট প্যারালিসিস আসতে পারে, পেইন এক্সটেন্ডিং, গলার ব্যথা এক্সটেন্ডেড টু ইয়ার, সোয়ালিং অ্যাগ্রাভেশন, স্টিচিং টাইপ অফ পেইন, স্প্লিন্টার টাইপ অফ পেইন অ্যাজ ফ্রম এ স্প্লিন্টার, পুটিং আউট টাং, একটু আগে বললাম। তো বিস্তর একটা স্ফিয়ার অফ অ্যাকশন আপনারা দেখে গেলেন যে থ্রোটের মধ্যে, গলার মধ্যে এমন কোনো কিছু নাই যেটা ফাইটোলক্কাকে আপনি বাদ দিতে পারবেন। ফাইটোলক্কা, ল্যাকেসিস, মার্কারি যেখানে আমরা ভাবি, সেখানে কিন্তু ফাইটোলক্কা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডিস। এরপরে আমরা আসি ফাইটোলক্কার আরেকটা স্ফিয়ার অফ অ্যাকশন, যেটা আর্থারাইটিক পেইনে, একটু আগে বললাম অটোইমিউন থেকে শুরু করে সবকিছুতেই আমরা দেখেছি এর কেমিক্যালটা কাজ দেয়। এবং আমি আরো একটু আগে বলেছি ফাইটোলক্কা হচ্ছে রাস্টক্স এবং ব্রায়োনিয়ার মিশ্রণ।
আমরা যখন রেপার্টোরিয়াল অ্যানালিসিস করি এই বিষয়টা এই রেপার্টোরিয়াল অ্যানালিসিস থেকে পরিস্ফুট হয়ে ওঠে। ফাইটোলাক্কার সাথে রাস্টক্স এবং ব্রায়োনিয়া একই রুব্রিক নিলে এই তিনটা রেমেডি পাশাপাশি ইন্ডিকেটেড হয়। তাহলে আমরা একটু দেখে নিই। বার্সা হতে পারে, অর্থাৎ নি জয়েন্টস এর মধ্যে বা জয়েন্টের মধ্যে এক ধরনের সিস্ট ডেভেলপ করা, এটা আপনারা জানেন ফাইটোলাক্কা রাস্টক্স বোধ কাজ করে। কন্ট্রাকশন অফ থাই হ্যামস্ট্রিং, এটাতে পটাশ থাকে, কাজে এটা কস্টিকামের মধ্যে কিন্তু কন্ট্রাক্টেড হতে পারে, কাজে ফাইটোলাক্কা আমরা এখানে দেখতে পাচ্ছি। টিবিয়া এক্সোস্টোসিস, বোন এক্সেস গ্রোথ হতে পারে, বনি গ্রোথ। হিপ জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডের হিপ জয়েন্ট ডিজিজও দেখতে পাচ্ছি, মাত্র 4টা রেমেডি। টেন্ডন, ইনফ্লামেশন অফ টেন্ডনে দেখতে পাচ্ছি, যেখানে পায়ের যে টেন্ডন গুলো, যেখানে আমরা রুট আর রাস্টক্স বেশি বেশি করে ভাবি, সেখানে কিন্তু ফাইটোলাক্কা ভাবতে হবে। এছাড়া ফিমার বোনের যে পেরিওস্টাম, সেটাতে যদি ইনফ্লামেশন দেখা দেয়, সেখানে কিন্তু ফাইটোলাক্কা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডিস। মাত্র 3টা রেমেডি আছে এই রুব্রিকে, তার মধ্যে ফাইটোলাক্কা একটা সেকেন্ড গ্রেডে খুবই ইম্পর্টেন্ট একটা রেমেডি। পেইন অ্যাগ্রাভেটস এট নাইট, একটু আগে বললাম। পেইন মোশন অ্যাগ্রাভেটস, ব্রায়োনিয়ার সাথে এটা কম্পিট করছে। ব্রায়োনিয়া হচ্ছে সুপার গ্রেড আর ফাইটোলাক্কা হচ্ছে সেকেন্ড গ্রেড। তাহলে মোশন অ্যাগ্রাভেটস আমরা ব্রায়োনিয়ার সাথে ফাইটোলাক্কাকে কম্পিট করতে দেখছি। প্যারালাইটিক পেইন হতে পারে, রিউমাটিক সিফিলিটিক পেইন, কাজে সিফিলিটিক মায়াজেবের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডি ফাইটোলাক্কা বলেছে, কাজে এটাও কভার করছে। ওয়ান্ডারিং এন্ড শিফটিং পেইন, একটু আগে বললাম, ল্যাকক্যান, ফাইটোলাক্কা, কেলি বাই, পালসেটিলা, সেখানে কিন্তু আমরা ফাইটোলাক্কাকে ওয়ান্ডারিং শিফটিং পেইন, যে পেইনটা রিউমেটিক পেইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে, সেখানে ফাইটোলাক্কা আমাকে ভাবতে হবে। ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন, যেখানে রাস্টক্সের সাথে কম্পিট করছে। রাস্টক্স আমরা জানি ভেজা ঠান্ডায় আবহাওয়ায় বৃদ্ধি, ফাইটোলাক্কা একটু আগে বললাম, ফাইটোলাক্কা রাস্টক্স এবং ব্রায়োনিয়ার সংমিশ্রণ। ড্রয়িং পেন, মোশন অ্যাগ্রাভেশন, ব্রায়োনিয়ার সাথে এগেইন। নিজ রিউমেটিক পেইন, লেফট অ্যান্ড রাইট বোথ ইকুয়ালি এফেক্টিভ। একটু আগে বলেছি যে ডান পাশে হলেই যে দেবো তা না, এটা কিন্তু বাম পাশে হতে পারে। ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন আপনারা দেখেছেন। হলো অফ দ্য নিস ড্রয়িং পেন, লোয়ার লিমস নাইট অ্যাগ্রাভেশন, সায়াটিক নার্ভ পেইন উইথ নামনেস, আমরা পাচ্ছি ফাইটোলাক্কা রাস্টক্স। নেফেলিয়ামের সাথে এই ডিসিনটা কম্পিট করবে যদি সেখানে মডালিটিস মেলে। যদি সেখানে কিসের মডালিটিস মেলে? রাস্টক্স এবং ব্রায়োনিয়া মিল করে যে মডালিটি, সেটা যদি মেলে, সেখানে আমরা নেফেলিয়াম না দিয়ে আমরা নামনেসের কারণে ফাইটোলাক্কা কিন্তু কনসিডার অবশ্যই করব। ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন, সায়াটিক নার্ভ পেইন। শোল্ডার ওয়েট অ্যাগ্রাভেশন, শোল্ডার পেইন হতে পারে। আপার লিমস ওয়েট, আপার লিমসে যে কোনো জয়েন্টে পেইন, আপার লিমসে পেইন, যদি এই মডালিটিস মেলে, ইটস ইজ অ্যান এক্সেলেন্ট রেমেডি। আমি অনেকবার ব্যবহার করেছি এবং এক্সেলেন্ট রেমেডি। এই রেমেডির মাধ্যমে কেস মডিফাই হয়ে যায় এবং কেস মডিফাই হয়ে পরবর্তী মেডিসিন গুলো ফুটে ওঠে। ফাইটোলাক্কা দিয়ে আমার হাতে প্রচুর রেমেডি কেস, আমি জটিল যেগুলো কেস আমি সেগুলো উঠিয়েছি। আপনারা নিশ্চিত থাকতে পারেন এগুলো সব ভেরিফাইড, এবং সেই কারণে আমি এগুলো এইভাবে কম্পাইল করতে পেরেছি। ফাইটোলাক্কার আরেকটা অজানা দিক, যেটা আমাদের প্রচলিত মেটেরিয়া বা প্রচলিত লেকচার গুলোতে কভার করা হয় না, ফাইটোলাক্কা চোখের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা রেমেডি, ইনক্লুডিং ক্যান্সার। আজকে একটা কেসও আপনাদেরকে দেখাবো। তো এপিথেলিয়াম অফ দি আইলিডস, সেটা যদি হয় ক্যান্সারাস, সেখানে কিন্তু ফাইটোলাক্কা কভার করে সেটা, এবং এটা কেস হিস্ট্রি আজকে আপনারা দেখবেন, দুটো কেস দেখবেন। হার্ডনেস অফ দি লিডস, সেটাতে ফাইটোলাক্কা ইন্ডিকেটেড হতে পারে, টুগেদার উইথ মার্কারি অ্যান্ড সিলিশিয়া, এগুলোর মধ্যে আপনাদেরকে ডিফারেন্সিয়াল করতে হবে। আই ইনফ্লামেশন, আর্থ্রাইটিক হতে পারে, সিফিলিটিক থাকতে পারে। সিফিলিটিক পেশেন্টের মধ্যে, আর্থ্রাইটিক পেশেন্টের মধ্যে আমরা আই ইনফ্লামেশন যদি পাই, এছাড়া কনজাংটিভা, গ্র্যানুলার কনজাংটিভা থাকতে পারে। সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস ডেভেলপ করতে পারে, ইটস এ ভেরি স্ট্রং রেমেডি। অ্যান্ড মেয়োবিয়ান গ্ল্যান্ডস, আই চোখের ভিতরে যে গ্রন্থি, সেটা ফুলে যাওয়ার জন্য ফাইটোলাক্কা কিন্তু ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডিস। ফাইটোলাক্কা কম ব্যবহার হয়, কিন্তু আজকে আপনাদেরকে দুটো কেস দেখাবো এবং সেই সাথে এই রুব্রিক গুলো আমি কম্পাইল করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইটোলাক্কা কিন্তু মার্কারি এবং সিলিশিয়ার সাথে কম্পিট করে আই ইনফ্লামেশনের এই সিমটম গুলোতে। আচ্ছা, এবার আসি ফাইটোলাক্কার সবচেয়ে বিগেস্ট স্পিয়ার অফ অ্যাকশন, ক্যান্সার প্যাথোলজিতে, সেগুলোর কেসও আজকে আপনারা দেখবেন। তো রেপার্টোরিয়াল স্টাডি শেষ হওয়ার পরে আমরা কেস টেকিং এ ঢুকে পড়বো। তো আপনারা দেখবেন মানে ব্রেস্ট প্যাথোলজির এমন কোনো ক্যান্সার প্যাথোলজি নেই যেটা ফাইটোলাক্কা কভার করছে না।
আচ্ছা, ম্যামে ক্যান্সার, রাইট, আচ্ছা, লেফট কাভার্ড, অ্যাকম্পানিড বাই পেইন, অ্যাকম্পানিড বাই বার্নিং, অ্যাক্সিলা গ্ল্যান্ড, বগলের গ্রন্থি, সেটা যদি অ্যাকম্পানিড হয় সেখানেও ফাইটোলাক্কা। এপিথেলিওমা থাকতে পারে, সেটাও ফাইটোলাক্কা। গ্রিফ মনোকষ্ট থেকে হয়েছে, যেখানে আপনি ভাবছেন যে আমি ইগনিশিয়া দিয়ে বসবো, ন্যাট্রামিওর দিয়ে বসবো, আমি কেন কনস্টিটিউশন মারবো না, আপনি ভালো করে কেস নিয়ে দেখলে দেখবেন যে সে ফাইটোলাক্কা এটা কভার করে ফেলছে। ইনজুরি আফটার হতে পারে, কোনিয়াম অ্যাস্টেরিয়াস রুবেন্স কভার করেছে, কোনিয়াম সামনে আপনাদের ক্লাস নিয়ে দিব। মেটাস্টেটিক টাইপের ক্যান্সার এটা কভার করে, মেটাস্টেটিক এক জায়গা থেকে এক জায়গা, বগল থেকে স্তন থেকে বগলে, স্তন থেকে কলার বনে, স্তন থেকে ইউটেরাসে, সেখানে আপনি এটা যদি লক্ষণ মেলে কনসিডার করতে পারেন। মেটাস্টেসিস টু বোনস, মাত্র 18টা রেমেডি, তার মধ্যে ফাইটোলাক্কা ওয়ান অফ দি। স্কিরাস, যেখানে শক্ত একদম মানে কোষগুলো একদম নিরেট একটা ইটের মতো শক্ত, স্কিরাস ক্যান্সার, স্কিরিনাম যেখানে ভাববেন, কোনিয়াম যেখানে ভাববেন, ফাইটোলাক্কাও ভাবতে হবে। সিকাট্রিস থাকতে পারে, যেখানে পুরোপুরি ক্যান্সার নয়, সিকাট্রিস ডেভেলপ করেছে, মাত্র 3টা রেমেডি তার মধ্যে। এবং সব জায়গায় ওইটা পাবেন, কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন, কোল্ড ড্যাম্প এয়ার অ্যাগ্রাভেশন, অনেকটা থুজার মতো, অনেকটা থুজার মতো, অনেকটাই অ্যাস্টিডিয়াস রুবেন্সের মতো। এছাড়া মানে স্তনে ক্র্যাকস থাকতে পারে, ফেটে গেছে, নিপলস ক্র্যাক হতে পারে, পেইনফুল ক্র্যাক হতে পারে, সবকিছু কভার করছে। আপনারা দেখেন, ডিসচার্জ থাকতে পারে, ডিসচার্জের একটা কেস আপনাদের দেখাবো একটু পরে। তো সেখানে কিন্তু এই যে ব্লাডি ওয়াটার ডিসচার্জ একটু পরেই দেখবেন, মিশ্রিত রকম, পাস থাকতে পারে ডিসচার্জ, ব্লুইশ ডিসকালারেশন থাকতে পারে, ডিসকালারেশন অফ স্পটস, ম্যামে ডিসকালারেশন, রেড ডিসকালারেশন আপনারা একটু পরেই দেখবেন। এটা গায়ের রঙের উপরে নির্ভর করে, আমাদের বাঙালিরা যারা শ্যামবর্ণ তাদেরকে আপনি রেড কালার পাবেন না, কিছুটা কালচে ব্লুইশ কালার দেখাবে, একটু পরেই দেখবেন ছবি। আচ্ছা, এক্সকোরিয়েশন অফ ম্যামে হতে পারে, এক্সকোরিয়েশন একদম নিপল হতে পারে, নিপল ওখান থেকে চামড়া খসে খসে পড়তেছে, রস পড়তেছে। আচ্ছা, এবং ফিস্টুলাও ডেভেলপ করতে পারে, ফাইটোলাক্কা। আরো চলুন দেখেন ব্রেস্টে কত প্যাথোলজি, হার্ডনেস অফ দি ম্যামে, হার্ডনেস, ফুলনেস, লেফট রাইট সবকিছু আছে। ডেলিভারি আফটার হতে পারে, পেইনফুল টু টাচ, ফাইটোলাক্কা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রেমেডিস। আচ্ছা, ইনফ্লামেশন, যেটা ক্যান্সারের প্যাথোলজি না, কিন্তু ইনফ্লামেশন তার আগের স্তরগুলো, সেখানে লেফট রাইট দেখেন, লেফট পাশে আছে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে, মাত্র একটা রেমেডি। নিপল ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে, নার্সিং মাদার যারা বাচ্চাকে দুধ দিচ্ছে তাদের অসম্ভব কষ্ট হচ্ছে, একটু আগে আপনারা দেখলেন, প্রচুর এরকম প্যাথোলজি থাকতে পারে। আচ্ছা, ক্যান্সার বাদ দিয়ে নডিউল ডেভেলপ করতে পারে, নডিউল, ম্যাস্টাইটিস ডেভেলপ করতে পারে, ফাইব্রো অ্যাডিনোমা ডেভেলপ করতে পারে, যেখানে আপনি থুজা ভাবছেন বা অন্যান্য রেমেডি ভাবছেন, থাইরয়েডিনাম ভাবছেন, সেখানে কিন্তু আপনাকে ফাইটোলাক্কা অবশ্যই ভাবতে হবে। ফাইটোলাক্কা ইজ মোর ক্লিনিক্যালি ভেরিফাইড রেমেডি দেন আদার রেমেডিস। ম্যামে এখানে দেখেন, ম্যামে নডিউল থাকতে পারে। আচ্ছা, পেইনফুল হবে, ওয়েদার এগেইন এই যে দেখেন, কোল্ড ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেটস। নার্সিং টাইম, যখন দুধ খাওয়াচ্ছে তখন প্রচন্ড ব্যথা, চেস্ট নার্সিং অ্যাগ্রাভেশন ম্যামে ফাইটোলাক্কা। এছাড়া বুকের দিকে বসে যাচ্ছে, যেটা অ্যাস্টেরিয়াস রুবেন্সকে আমি বলেছিলাম যে বুকের দিকে যেন টেনে ধরছে, অপারেশন ম্যামে ফাইটোলাক্কা ইজ ওয়ান অফ দি রেমেডিস। আচ্ছা, এছাড়া আমরা মেন্সেস বিফোর, যেটা দেখে আমরা কোনিয়াম এবং মানে মেডোরাইনাম সবসময় চিন্তা করি, ম্যামে কমপ্লেইন্স মেন্সেস বিফোর, সে কিন্তু ফাইটোলাক্কারও অধীন হতে পারে। মেন্সেস বিফোর অ্যাগ্রাভেটস, ম্যামে ডিউরিং মেন্সেস অ্যাগ্রাভেটস। দেখেন পিরিয়ডের সাথে কত রকম সম্পর্ক ব্রেস্ট প্যাথোলজি, অর্থাৎ সবসময় কোনিয়াম, সবসময় মেডোরাইনাম কিন্তু হবে না, বা অ্যাস্টেরিয়াস রুবেন্স হবে না। আমরা কেস ওভারঅল নেওয়ার পরেই রাতে বৃদ্ধি, ভেজা ঠান্ডায় বৃদ্ধি, ইলেকট্রিক লাইক পেইন, সিফিলিটিক মায়াজম, মেন্টাল যে প্লেইনটা আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করে দিলাম, পারিবারিক অবস্থান, সবকিছু মিলে কিন্তু। এবং সাধারণত ফাইটোলাক্কা রোগীরা কি হয়, একটু ওবিস টাইপের হয়, টেন্ডেন্সি টু ডেভেলপ ফ্যাটি ডিসপোজিশন, ওবেসিটির দিকে ফাইটোলাক্কা কিন্তু সহজেই ফ্যাট এদের শরীরে জমা হয়। তো এরকম রোগী যদি আমরা পাই, আমরা কিন্তু ফাইটোলাক্কা একটা আদর্শ প্রেসক্রিপশন হতে পারে। এছাড়া দেখেন, এই যে মিল্ক অ্যাবসেন্ট থাকতে পারে, দুধ হচ্ছে না, একটু আগে আপনাদেরকে থিমেটিক ইয়েতে পড়ালাম। আচ্ছা, ব্লাডি মিল্ক আসতে পারে, দুধের সাথে রক্ত যাচ্ছে, রক্ত মিশ্রিত দুধ। চিজি হতে পারে, চিজি অনেকটা পনিরের মতো
ছানা কাটার মতো, এরকম হতে পারে। মিল্ক ডিসঅ্যাপিয়ারিং ফাইটোলাক্কা ইনক্রিজড এখানে হতে পারে। মিল্ক স্টিঙ্গি, দুধ দিয়ে প্রচন্ড বাজে দুর্গন্ধ আসতেছে, বাচ্চা খেতে পারতেছে না। থিক অ্যান্ড টেস্ট ব্যাড, মাত্র 3টা রেমেডি, ফাইটোলাক্কা ইজ ওয়ান অফ দেম। দেখেন, মিল্ক থিক অ্যান্ড টেস্ট ব্যাড, মিল্ক স্ট্রিঙ্গি দড়ির মতো আঠালো, দড়ির মতো কেলিভাইয়ের মতো, হ্যাঁ, হাইড্রাস্টিসের মতো, থিক অ্যান্ড টেস্ট ব্যাড, বাচ্চা খেতে চাচ্ছে না। ব্লাডি হতে পারে, ব্লাডি হতে পারে, রক্ত মিশ্রিত। তাহলে আপনারা দেখলেন মহিলাদের ব্রেস্ট প্যাথোলজিতে এহেন কন্ডিশন নাই যেখানে ফাইটোলাক্কা তার যে থিম আজকে আপনাদেরকে পড়ালাম, যে তাদের স্তনে মানসিক দ্বন্দ্বগুলো রিফ্লেক্টেড হয় এবং গলায় হয়, সেটা কিন্তু কভার করছে না। সব কিছু কভার করছে, এমন কোন লক্ষণ নেই যেটা কভার করবে না। সেটাই আমি এই জন্য বললাম যে রেপার্টোরিয়াল স্টাডি আপনারা যখন করবেন মেটেরিয়াল পাশাপাশি, তখন আরো এই যে কনফার্মেটরি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক অ্যান্ড টেস্ট ব্যাড, স্ট্রিঙ্গি মিল্ক, চিজি মিল্ক, ব্লাডি মিল্ক, অ্যাবসেন্ট অফ মিল্ক, মেনিস্ট্রেশন ডিউরিং অ্যাগ্রাভেশন, চেস্ট, সমস্ত প্যাথোলজি, ব্যথা, টেন্ডারনেস, সবকিছু যেখানে কোনিয়াম ফাট করে দিয়ে দিতে চায় সবাই, মেডোরাইনাম দিয়ে দিতে চায়, এছাড়া ভাবতেই পারে না, সেখানে কিন্তু ফাইটোলাক্কা ভাবতে হবে। আচ্ছা, এছাড়া পেইন তো এটা রইলই, একটু আগেই বললাম পেইন তো এটা বার্নিং পেইন থাকতে পারে, বার্নিং পেইন ইজ ইম্পর্টেন্ট থিং। লেফট রাইট একটু আগে তো আপনারা দেখেছেন, কাটিং পেইন হতে পারে। এক্সাইটমেন্ট অ্যাগ্রাভেশন, সিঙ্গেল রেমেডি রুব্রিক এখানে। মেন্সেস ডিউরিং অ্যাগ্রাভেট, সোর ব্যথা, টনটনে ব্যথা থাকতে পারে। ম্যামে এই সোর, স্টিচিং পেইন একদম স্টিচ করে ফেলতেছে বা একদম কিছু সুই ফুটিয়ে দিচ্ছে, এরকম ব্যথা থাকতে পারে। নিপলস ক্যান বি সোর রেডিয়েটিং ওভার দ্য হোল বডি, অর্থাৎ নিপল থেকে ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে। বিশেষত নার্সিং দি চাইল্ড ওয়েন অ্যাগ্রাভেটস, মাত্র 6টা রেমেডি। তাহলে বাচ্চা দুধ খেতে গেলে ব্যথার তীব্রতায় সারা গা কেঁপে কেঁপে একদম তীব্র যন্ত্রণা, সেখানে কিন্তু ফাইটোলাক্কা ইন্ডিকেটেড হতে পারে। সোয়েলিং কভার হচ্ছে, সোয়েলিং কভার হচ্ছে, টিউমার তো কভার হবেই, কারণ অলরেডি আপনারা দেখেছেন। আলসারও কভার হচ্ছে, ম্যামি আলসার, সমস্ত কিছু। তার মানে আলসার, সোয়েলিং, এছাড়া যত রকম ডিসচার্জ, নাইট অ্যাগ্রাভেশন, রেডিয়েটিং পেইন এবং কোল্ড ড্যাম্প অ্যাগ্রাভেশন, সবকিছু এই ব্রেস্ট প্যাথোলজিতে এহেন কন্ডিশন নাই যেটা ফাইটোলাক্কা কভার করছে না। অ্যাক্সিলা গ্ল্যান্ড, এখানে দেখেন অ্যাক্সিলা গ্ল্যান্ড, বগলের যে গ্রন্থিগুলো সেগুলো ফুলে যাচ্ছে। আচ্ছা, তো এটাই সবকিছু মিলে এই 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 পিকচারটা আপনাদেরকে বানিয়েছি মনে রাখার জন্য, যে তার হৃদয়ের যে ক্ষত, হৃদয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই স্তন্যদানের মতো একটা বেসিক যে প্রক্রিয়া এবং গলায় কমিউনিকেশনের মতো একটা মানবীয় স্বাভাবিক যে প্রক্রিয়া, সমস্ত প্যাথোলজি এই যে আপনার নারিশমেন্ট অর্থাৎ স্তন্যদানের মতো একটা মহৎ যে একটা প্রক্রিয়া, সেটাকে প্রভাবিত করে ফেলছে। এবং সেই সাথে গলার মতো, যেখানে মানুষের সাথে সৃষ্টি জগতের অন্যান্য যে বিরাট পার্থক্য, ভার্বাল কমিউনিকেশন, সেটাও ব্যাহত হয়ে যাচ্ছে, নানা রকম প্যাথোলজি। এটাই এসে ফাইটোলাক্কার মূল স্ফিয়ার অফ অ্যাকশন অ্যান্ড মূল থিম, যেখানে তার মানসিক দ্বন্দ্ব, হৃদয়ের আঘাত, মনোজগতের আঘাত, তার জীবনের যে বিভিন্ন রকম অতৃপ্তি, পরিবেশগত, সামাজিকগত, পারিবারিক, সেখান থেকেই কিন্তু মহিলাদের, নারীদের এই নানা রকম প্যাথোলজি, সেই সাথে মায়োজমেটিক ট্রেট মিলে এই ধরনের রোগের জন্ম দিতে পারে। তো চলুন আজকের ক্লাসের 3য় পর্বে আমরা চলে যাই, একটু জোরেই আগাবো, অনেকগুলো স্লাইড এখনো বাকি আছে। তো আমরা সবসময় ক্রিটিক্যাল হেলথের পেশেন্টদেরকে এখানেই পাবো। আমরা রোগীকে রিসিভ করার পরে তাদের হেলথ আমরা দেখতে হবে যে আমাদের কাছে গ্রুপ এর পেশেন্ট, ফাইটোলাক্কার পেশেন্ট আসার সম্ভাবনা খুব কম। গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, যাদের মায়োজম যে ইভলভ হয়েছে, যাদের প্যাথোলজি ডেভেলপ করছে, সিফিলিটিক মায়োজম, সেই সাথে মনোদৈহিক লক্ষণ, তারাই সাধারণত আমাদের কাছে বেশিরভাগ সময় আসবে। সিমটম হায়ারার্কিতে আমি আগেও বলেছি যে মেন্টাল প্লেন, ইমোশনাল প্লেন বেশি গুরুত্ব পায়, তারপরে ফিজিক্যাল প্লেনের গুরুত্ব আমরা দেই। আমাদের কেনশিয়ান যে হায়ারার্কি, এছাড়া আমি বলেছি যে ইমোশনাল প্লেনে সুইসাইডাল ডিপ্রেশনের গুরুত্ব, হোপলেসনেস, হতাশার চাইতে বেশি, অ্যাঙ্গুইশ, এইপ্যাথি, এইগুলো আস্তে আস্তে কিন্তু গুরুত্ব কমছে। ডিসকন্টেন্টমেন্ট, যেটা ক্যামোমিলার একটা সারাক্ষণ, সেটার গুরুত্ব, আরেকজন সুইসাইড করতে হচ্ছে, সেটার গুরুত্ব তো এক নয়। ইরিটেবিলিটি, অ্যাঙ্গার কিন্তু আরেকটু নিচের দিকে আছে। স্যাডনেস, গ্রিফ, এটাও নিচের দিকে আছে। কিন্তু সুইসাইডাল ডিপ্রেশন, জীবনে হতাশ হয়ে যাওয়া, অ্যাঙ্গুইশ থাকা, এইপ্যাথি আসা,
অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো কিন্তু বেশ হাই গ্রেডের সিমটম। এছাড়া লস অফ রিয়েলিটি, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, সিভিয়ার থট ডিসঅর্ডার, delusion, illusion, mental aggression disorder, obsessive compulsive disorder, cognitive impairment, lack of concentration, mental dullness, এভাবে বড় অক্ষর থেকে গুরুত্ব সবচেয়ে বেশি আস্তে আস্তে এই রুব্রিক গুলোর গুরুত্ব কমতে থাকে। এখানেও তাই, ফিজিক্যাল প্লেনেও তাই। তাহলে আমরা আজকের আলোচনায় আমরা মূলত এই বিষয়টাকে এন্ডোক্রাইন প্যাথোলজিতে বেশিরভাগ পাচ্ছি, এন্ডোক্রাইন পাচ্ছি এবং মাস্কুলোস্কেলিটালে পাচ্ছি, এখানে পাচ্ছি এবং স্কিনে পাচ্ছি, মাস্কুলোস্কেলিটাল পাচ্ছি, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেখানে যে হরমোনাল যে সিস্টেম এন্ড এন্ডোক্রাইন সিস্টেম সেটাতে আমরা পর্যন্ত পাচ্ছি। অন্যান্য যে ব্রেইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেরকম কিন্তু কোনো প্যাথোলজিক্যাল আমরা ফাইটুল্লাহকে আজকে কভার হতে দেখছি না। তো আমি বলেছি যে আমাদেরকে সিমটমের গ্রেডেশন করা শিখতে হবে যদি সেই পেশেন্টের মধ্যে স্ট্রং আমরা দুঃখ, দুর্দশা, এগুলো ডিলিউশন পাই, হ্যালুসিনেশন পাই, বিশেষত ডিলিউশন, হ্যালুসিনেশন, ক্ল্যারিভয়েন্স এগুলো পাই, সেগুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এছাড়া সিম্প্যাথেটিক নেচারে যারা, সেগুলো টপ গ্রেডের সিমটম ধরতে হবে। এছাড়া ব্যারাইটা গ্রুপকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে বুদ্ধিমত্তার উপরে। তো স্ট্রং ডিলিউশন, ইলিউশন এগুলোকে যদি পাওয়া যায় কেস টেকিং এর সময় সিস্টেমেটিক ওয়েতে, আমাদেরকে সেই রুব্রিক গুলোকে লাল দাগে 3টা মার্কস দিয়ে রাখতে হবে। এরপরে আমরা যে 3 মার্ক সিমটম হাই গ্রেড পাবো, আমি আগেই বলেছি যে মানসিক যে লক্ষণগুলো, এপ্যাথি, অ্যাঙ্গুইশ, সুইসাইডাল ডিপ্রেশন, অ্যাঙ্গার, এলিমেন্টস ফ্রম, এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইমোশনাল প্লেনে এটা 3 মার্কস দেবো যদি অ্যাভেলেবল হয় এই সিমটমগুলো। এবং 2 মার্কস দেবো ফিজিক্যাল জেনারেলসকে, যেখানে কেন্ট স্যারের এই ফিজিক্যাল জেনারেলসের এই আমরা হায়ারার্কি ফলো করি। ফিজিক্যাল জেনারেলসে আমরা সমস্ত কিছু নেই, হেড টু টো, স্লিপ কেমন, তার স্টুল কেমন, তার হাঙ্গার কেমন, হ্যাঁ, তার সমস্ত কিছু, ইউরিনেশন কেমন, ক্রেভিং, ডিজায়ার, অ্যাভারশন, সবকিছু নিয়ে আমরা কিন্তু মিডিয়াম গ্রেড সিমটম দিয়ে আমরা কিন্তু কেসটাকে সাজাতে পারি। সবচেয়ে কম গুরুত্ব যেটা হচ্ছে নর্মাল গ্রেডে আমরা ফেলি, আনলেস সেটা স্ট্রাইকিং যদি না হয়, আমরা সাধারণত ডিজিজ সিমটমকে আমরা কম গুরুত্ব দিই আমাদের কেনশিয়ান স্কিমা, বা আমি যেভাবে কেসগুলো নেয়ার কথা বলি সেই আলোকে আমি সিমটমের গ্রেডেশনের গুরুত্ব দিই। ওষুধের গ্রেডেশন তো আছেই, কিন্তু সিমটমের গ্রেডেশন ততোধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো কেস টেকিং যেটা করলাম তার যদি আমরা সিনার্জিস্টিক ট্রায়াঙ্গল তৈরি করতে না পারি, আমরা কিন্তু সিমিলিমামে পৌঁছতে পারবো না। তো একটা সিনার্জি, একটা ট্রায়াঙ্গল, তার মধ্যে জিনিয়াস থাকতে হবে, একটা ওষুধের জিনিয়াস মিলতে হবে, সেই ওষুধের জেনারেলস, সেই ওষুধের গতি প্রবাহ, তার প্যাথোলজি, তার টাইপ এবং মোডালিটিস। আপনারা দেখলেন ফাইটোলাক্কার মোডালিটিস রাস্টক্স এবং ব্রায়োনিয়ার মিশ্র, এই দুটো আমরা পেলাম না, আমরা ফট করে আমরা একটা আর্থারাইটিক্স রোগীকে ফাইটোলাক্কা দিয়ে বসলাম, সেরকম কি কোনো কাজ হবে না। তাহলে আমাদেরকে জিনিয়াস এবং সিমটম, এটা কিন্তু এর মধ্যে এক একটা ডিপার্টমেন্টের এই প্রত্যেকটা পয়েন্টে যদি অ্যাভেলেবল হয় খুব ভালো, যদি না হয় যেটা পাওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে, এটা অবশ্যই নিতে হবে। সেন্সেশন আপনারা একটু আগেই দেখলেন, মায়াজম, সিফিলিটিক মায়াজম আমরা দেখলাম, প্লান্ট কিংডমের একটা রেমেডি, ভেরি সেন্সিটিভ পেশেন্ট। আচ্ছা, স্ফিয়ার অফ অ্যাকশনে আপনারা দেখলেন বার্নিং সেন্সেশন, ইলেকট্রিক লাইট পেইন দেখলেন, এবং রাতে বৃদ্ধি আপনারা দেখলেন এর বিভিন্ন রকম ফাইটোলাক্কার আরেকটা রুব্রিক তো আপনারা পাচ্ছেন কিনোর, যেগুলো আমি দেখালাম আপনাদেরকে, এই কোন কোন বিষয়ে বেশি কাজ করে। গ্ল্যান্ডুলার প্যাথোলজিতে বেশি কাজ হয়, এর আই প্যাথোলজিতে বেশি কাজ হয়, বোন প্যাথোলজিতে কাজ হতে পারে, মাস্কুলোস্কেলিটাল, এছাড়া নানা রকম সিএ এর ক্যান্সারাস ডায়াথিসিস আমরা দেখতে পাচ্ছি। তো যখন এই সবকিছু মিলে, যখন আমরা জিনিয়াস, সিস্টেম, সিমটম মিলে যখন আমরা সিনার্জিস্টিক একটা প্রেসক্রিপশন করতে পারবো, তখনই আমরা সিমিলিমামে উন্নীত হতে পারবো। একটা ওষুধের জিনিয়াস, তার সিমটম এবং তার সিস্টেমকে যখন আমরা এই 3টা বাহুকে একসাথে মিলাবো, যেগুলো অ্যাভেলেবল সেগুলো দিয়ে, তখনই একটা সিস্টেম টোটালিটি যেটা আমরা বলার চেষ্টা করি, তখনই আমরা সিঙ্গেল রেমেডি একটা সিমিলিমামের দিকে আমরা অগ্রসর হতে পারবো। এই ধারণাটাকেই এখানে আমি একটা পিক্টোরিয়ালের মাধ্যমে, এই কোর প্রিন্সিপাল, এটা যে কেসই নেন, যেভাবে ট্রিট করেন, যে প্যাথোলজি দেখেন, সেখানে এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসবে ডোজ এবং পোটেন্সি। আমি সিমিলিমাম পেয়েছি কিন্তু আমার পোটেন্সি ঠিক নাই, আমার ডোজ ঠিক নাই, রিপিটেশন ঠিক নাই, তাহলে কিন্তু
এত বৃথা চেষ্টা হয়ে যাবে। অর্থাৎ এই ত্রিভুজেরও 3টা বাহু কিন্তু সমন্বিত থাকতে হবে। আমি সব কিছু করে ওষুধের আমি সিমিলিমাম পেয়ে গেলাম ফাইটোলাক্কা, কিন্তু আমি পোটেন্সি দিতে ভুল করে আমি দিয়ে বসলাম সিএম, ডোজ দিলাম দিনে 2টা করে সিএম, কাজ হবে? হবে না। তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে পেশেন্টের ক্ষতিও হতে পারে, ওষুধের প্রুভিং হতে পারে। আমরা কতবার দিব, কিভাবে দিব, এই সমস্ত কিছু আমাদেরকে কিন্তু এই ওষুধের সিমিলিমামের এটা একটা কিন্তু অবিচ্ছেদ্য অংশ। তো আমি যে হোমিওপ্যাথিক স্কিমা আপনাদেরকে দেখাই তার প্রত্যেকটা প্রেসক্রিপশনে আপনারা এই 3টা জিনিস মেইনটেইন করার চেষ্টা করে সিমিলিমামে থাকার চেষ্টা করবেন। এই কেসে আমরা বিভিন্ন ভাবে ঢুকতে পারি, মায়াজম দিয়ে ঢুকতে পারি। সিফিলিটিক মায়াজম দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স কিনোট দেখলাম, মোডালিটিস দেখলাম, রাতে বৃদ্ধি হয়, পিকিআরএস আমরা দেখেছি, কিছু সিঙ্গেল রেমেডি রুব্রিক আমরা জেনেছি, জেনারেলস ইজ জেনারেলস, মেন্টালস ইমোশনাল প্লেনও আজকে আমরা ব্যাখ্যা করলাম। তো আমরা একটা পেশেন্টের সমস্ত কিছু নেয়ার পরে কোন অ্যাঙ্গেল থেকে এই প্রেসক্রিপশনটা করব, কোন দিক দিয়ে আমরা ঢুকে এই কেসটাকে সহজে সমাধান করতে পারবো, আমরা কিন্তু এই প্রত্যেকটা হোমিওপ্যাথিক কেসে আমাদেরকে এই 8টা দরজা দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোথা দিয়ে ঢুকে এই কেসটাকে আমরা ক্র্যাক করব। কনসালটেশনের সময় অবজারভেশন থাকতে হবে, জেনারেল অ্যাপিয়ারেন্স কেমন, পেশেন্ট কিভাবে কথা বলে, পেশেন্ট কি ভয় আছে না কিসে আছে, পেশেন্ট অস্বস্তির মধ্যে আছে কিনা, পেশেন্ট রুট কিনা, পেশেন্ট বিনয়ী কিনা, পেশেন্ট ধৈর্যশীল কিনা, অস্থির কিনা, এই যে অবজারভেশন এগুলো আমাদেরকে থাকতে হবে। চিফ কমপ্লেন্টস অবশ্যই রেকর্ড করতে হবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস উইথ মোডালিটিস আমাদেরকে নিতে হবে, উইথ মোডালিটিস। শুধু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস নিলাম কিন্তু এই তার বাতের ব্যথা কখন বাড়ে আমি শুনলাম না, ব্যথার ধরন কিরকম জানলাম না, ব্যথাটা কিসে কমে জিজ্ঞেস করলাম না, তখন কিন্তু আমার এই কেসের এই সিমটমটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। মাঝে তো আমাদেরকে জানতেই হবে ভাইটোলাক্কা ইজ এ গ্রেট গ্রেট অ্যান্টাইসিফিলিটিক অ্যান্ড অ্যান্টি ক্যান্সার রেমেডি। আচ্ছা, আজকে প্রথম কেস, এটা ডক্টর মিশেল ইয়েকিরের লেটেস্ট যে রিসার্চ সেই পেপার থেকে নেওয়া। এই কেসটা ইসরায়েলের একটা কেস, ওখানকার খুব নাম করা কিছু প্র্যাকটিশনার আছে, আপনারা হয়তো এগুলোর সাথে পরিচিত না, আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 120 কেজি ওজনের একজন অত্যন্ত স্থূলকায় নারী বারবার গলায় ইনফেকশনে ভোগে ক্লিনিকে আসে। যখন তিনি আসেন তখন তীব্র গলার ইনফেকশন, টনসিল ফুলে লাল হয়ে যাওয়া এবং জ্বর। তার স্বামী একজন প্রতিবন্ধী এবং এই সংসারে এই নারী সর্বেসর্বা। এই নারী অত্যন্ত উগ্র, একগুঁয়ে এবং আপোষহীন চরিত্রের নারী। তিনি পুরো সংসারের স্বৈরাচারী উপায়ে শাসন করেন এবং প্রায়ই তার মেয়েদের এবং স্বামীকে অপমান ও ছোট করেন। তিনি তার স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাঁজা খেতেও উপদেশ দেন, যাতে করে স্বামী তার নিজের নিয়ন্ত্রণে থাকে। তার সবসময় মনে হয় সংসারের সব কাজ একাই তাকে করতে হচ্ছে এবং তার বাবা মায়ের কাছে থেকে তিনি কোনো সাহায্য বা মানবিক সমর্থন পাচ্ছেন না। আচ্ছা, ভাইটোলাক্কা দেওয়ার 24 ঘন্টার মধ্যে এই মহিলার যে ল্যারিংজাইটিস যে প্রবলেম, গলার যে প্রবলেম নিয়ে এসেছিল, সেই প্রবলেম পুরোপুরি চলে যায়। তো আমরা আজকে মেটেরিয়াল পড়ার সময় দেখেছি ভাইটোলাক্কা ল্যারিংজাইটিস, গলার এমন কোনো প্যাথোলজি, এমন কোনো কন্ডিশন নাই যেটা কভার করে না। সেই সাথে মানসিক সিমটমকে রূঢ়, উগ্র এবং তার যে সংসারে যে তার যে হার্ডনেস, একটু আগে আপনার যে থিমেটিক যে সিগনেচারটা আজকে আপনাদেরকে দেখালাম ভাইটোলাক্কা, সেটা যখন আপনি এক করবেন একটা ট্রায়াঙ্গলে, তখন আপনি দেখবেন যে জিনিয়াস এবং সবকিছু মিলে, গলার প্যাথোলজি সবকিছু মিলে এই ওষুধ তাকে কিন্তু আরোগ্য দিবে। সেকেন্ড কেস, এটা ম্যানসেন মুলারের ক্যান্সার হ্যান্ডবুক থেকে নেওয়া। এটা আপনাদেরকে ভ্যারিয়েশন গুলো দেখানোর জন্য। ক্যান্সার অফ দি রেকটাম, এটা আমাদের রেপার্টরিয়াল ইয়েতে কভার হচ্ছে। এ কেস অফ ক্যান্সার অফ দি রেকটাম হ্যাজ বিন কিউরড উইথ ফাইটোল্যাক্সিন, অর্থাৎ ফাইটোলাক্কা থেকে আহরণ করা অ্যালকালয়েডের নাম হচ্ছে ফাইটোল্যাক্সিন। সেটা 3x পোটেন্সি দিয়ে জন হেনরি ক্লার্ক এটা রেফারেন্স দিয়েছেন। এছাড়া আর্থার হেল গ্রিমার, ফারুক জে মাস্টার এবং ডক্টর এস.আর. ফাটাক, এই 4জন ডাক্তারই ফাইটোলাক্কাকে আইডেন্টিফাই করেছেন রেকটাম ক্যান্সারের অন্যতম একটা রেমেডি হিসেবে, যেখানে সিমটম কমপ্লেক্স মিলবে, এটা গেল আপনাদের জন্য ফাইটোলাক্কার আরেকটা ব্যবহার। এবার আসি, এটা মাইকেল ইয়েগেরের কেস, ওনার লেটেস্ট রিসার্চেরই একটা কেস, ব্রেস্ট অ্যাবসেসের একটা কেস। একজন নারী প্রতি 6 মাস পর পর স্তনে বারবার পুঁজ ফোড়া হওয়ার সমস্যায় ভুগছিলেন। ক্লিনিকে এসে তিনি নিজে থেকে কাউকে না বলতে জামা খুলে পরীক্ষার জন্য তার স্তন দেখান। তার চরিত্র বা স্বভাব ছিল অত্যন্ত চরমপন্থী। তিনি কাণ্ড জ্ঞানহীন বা রুক্ষ আচরণ করতেন।
কেউ কিছু বললে মুখে মুখে তর্ক জুড়ে দিতেন, পাল্টা লড়াই করতেন, মাঝে মধ্যে গালিগালাজ অত্যন্ত কড়া কথা বলতেন। কিন্তু এত কিছুর পরে তিনি নিজের অন্যের সমালোচনার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল বা নরম মনের ছিলেন। তাকে নিয়ে সমালোচনা করলে তিনি অত্যন্ত কষ্ট পেতেন। তিনি তার স্বামীর প্রতি অত্যন্ত মায়ার বন্ধনে জড়ানো ছিলেন এবং একদম ঝগড়াঝাটি পছন্দ করতেন না। বাবার মৃত্যুর কথা চিন্তা করলে চরম আতঙ্ক হতো। মানুষের আচরণে প্রায়ই হতাশা বোধ করতেন। সবসময় তার মনে হতো তিনি মানুষের জন্য সবকিছু উজাড় করে অনেক কিছু করেন, কিন্তু শেষ পর্যন্ত কেই তার এই অবদানের কোনো মূল্যায়ন বা প্রশংসা করেনি। তার জল পিপাসা বা তৃষ্ণা একেবারেই ছিল না, তিনি গরম কাতর স্বভাবের ছিলেন। তো তাকে ফাইটোলাক্কা প্রয়োগ করা হয় এবং ফাইটোলাক্কা দেওয়ার পরে এই স্তনের ইনফেকশন আর কখনই ফেরত আসে। এই কেসের টেকার ছিলেন আইলেথ নেভেথ। আচ্ছা, এরপরে ফাইটোলাক্কার এটা ডিটেলস কেস হিস্ট্রিটা আমার কাছে নাই। এটা আমার একটা কেস, অত্যন্ত দরিদ্র এক রোগিনী, আজ থেকে কয়েক বছর আগে। এটা তার আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ডিসচার্জ গুলো যাচ্ছে, পুরোটাই পুজ হয়ে রক্ত মিশ্রিত পুজ নির্গত হচ্ছে, অসম্ভব যন্ত্রণা, রাতে বাড়ে। তাদের টেস্ট করা বা এই করা এরকম কোনো সামর্থ্য তাদের নেই। কাজেই তাদেরকে আপনি যে কোনো টেস্ট রেজাল্ট দেখবেন, এটা দেখেই বোঝা যাচ্ছে রক্ত যাচ্ছে বহুদিন ধরে, নিপলটাও ক্র্যাকড হয়ে গেছে, পুরোটাই ইনফ্লেমড। তো এই যে রেডিশ যে কালার যেটা বইয়ে লেখা আছে দেখেন, এই নারীর কিন্তু এটা কালচে হিউ, ব্ল্যাকিশ হিউ, এইভাবেই পার্পলিশ হিউ এরকম মনে হচ্ছে আর কি। ওনাকে ফাইটোলাক্কা 200C আমি দেই সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর। এক্সাক্ট ডোজিংটা আমার এই মুহূর্তে স্মরণ নেই, এই কেসটা আমি রেকর্ড করিনি, এটা একটা ভিডিওতেই শুধু দেয়া ছিল, আর অন্য কোনো মেটেরিয়াল এই কেসের ছিল না। অত্যন্ত আমি কোনো চার্জও করিনি এই পেশেন্টকে। তো উনি পুরোপুরি সুস্থ হয়ে যান, যার জন্য এই কেসটা আপনাদেরকে দেখালাম। এটাতে আমি দিয়েছিলাম ফাইটোলাক্কা 200C। এরপরেটা আমার কেস, 60 বছর বয়স্ক একজন নারী 2 হাঁটুর অসহ্য যন্ত্রণা নিয়ে কনসালটেশনের জন্য আসেন। তার ওজন অত্যন্ত বেশি, প্রায় 100 কেজি। হাঁটুর যন্ত্রণা রাতের দিকেই বেড়ে যায়, উত্তাপে কিছুটা উপশম বোধ হয়, ব্যথা বিদ্যুতের ন্যায় ঝিলিক দেয়। বহুদিন ধরে বেদনা নাশক খেয়ে উনি টিকে আছেন, কিন্তু দিনের পর দিন তার পায়ের অবস্থার অবনতি হচ্ছে। ওনাকে ফাইটোলাক্কা 30C, দেন আস্তে আস্তে পোটেন্সি অ্যাসেন্ড করে 200C দিয়ে আমি বহুকাল, প্রায় 3 বছর ওনাকে আমি স্টেবল কন্ডিশনে রাখি। উনি এই শেষ খবর পাওয়া পর্যন্ত উনি এখনো স্টেবল আছেন। তো ওনার এই ব্যথার এই যন্ত্রণার ক্ষেত্রে আমি ফাইটোলাক্কা ডেকান্ড্রা ব্যবহার করে এই নারীকে মোর দেন 2.5 years ওনাকে আমি এই প্রোটোকলে রাখি এবং উনি ভালোর দিকেই যান। আচ্ছা, এরপরে কেসটা আমারই কেস। এটা সিএ অফ ব্রেস্ট, ফিমেল এজ 24, কনসাল্টেড ইন 2014। এটা ফাইব্রো অ্যাডেনোমা, 7 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার লাম্প, সাসপেক্টেড ম্যালিগনেন্সি, সিভিয়ার ওয়েট লস হচ্ছিল, পেইন ওনার স্তন থেকে অ্যাক্সিলার দিকে যাচ্ছিল, নাইট অ্যাগ্রাভেশন, এক্সট্রিম ওয়ার্ক স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, অ্যাপেটাইট ইজ ভেরি পোর। ফার্স্ট প্রেসক্রিপশন ফাইটোলাক্কা ডেকান্ড্রা 200C। তো এটা দেওয়ার পরে মাত্র 3 দিন পরে এই ব্যথা চলে যায়, তীব্র যন্ত্রণা। এর সাথে ওনাকে আমি যেহেতু লাম্প প্রায় 7 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, ওনাকে ক্যালকেরিয়া ফ্লোর দেওয়া হয়, বায়োকেমিক টিস্যু সল্ট, হার্ডনেসটা কমানোর জন্য, এবং আস্তে আস্তে হার্ডনেসটা কমতে থাকে। পরবর্তীতে ফাইটোলাক্কা ডেকান্ড্রা আর ভালো কাজ দেয়নি। এর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি কোনিয়াম অ্যাকুলেট আমি সুইচ করি, বেসড অন সিমটম টোটালিটি, এবং এই সাইজটা প্রায় 7.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার, এটা কমতে কমতে 50% হয়ে যায়। তো এটা এটা কোনো আর উন্নতি হতে থাকে না। 50% রিডাকশনের পরে এই কেসটা আটকে যায়। প্রায় 8 মাস পরে আমি ফলো আপ নিই। এটা 2014 সালের কেস। কিন্তু এর মধ্যে যেটা ঘটে, ওনার ওজন মাত্র যে 37 কেজিতে নেমে আসছিল সেটা বেড়ে 42 কেজিতে হয়। ক্যান্সার দেখা দেওয়ার পরে ওনার ওজন খুব দ্রুত ফল করতেছিল এবং উনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান। এমত অবস্থায় আমি কার্সিনোসিন 30C-তে ইন্ট্রোডিউস করি। তো 2014 সালের দিকে আমি কার্সিনোসিন প্রথমে পরীক্ষা নিরীক্ষা শুরু করি, এই কারণে লো পোটেন্সি, যেহেতু আমার হাতে অনেকগুলো কেস ছিল না, আমি এইভাবেই ধারাবাহিকভাবে উইকলি ডোজ অ্যালং উইথ কোনিয়াম 30C, আমি ইন্টারকার হিসেবে কোনিয়াম কার্সিনোসিন দিয়েছি।
আর কোনিয়াম 30C তাকে সপ্তাহে 1-2 বার করে দেওয়া হতো। লাম্প কমপ্লিটলি ডিজলভ ইন 9 months টাইম। লাম্প কমপ্লিটলি ডিজলভ ইন 9 months টাইম। 9 মাসের মধ্যে ওনার এই 7 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার লাম্প ব্রেস্ট যে ফাইব্রোঅ্যাডেনোমা ওনাকে ইন্ডিয়াতে বলেছিল, কিন্তু আসলে ওনার ম্যালিগনেন্সি আমি সন্দেহ করলাম, কারণ খুব দ্রুত কমে যাচ্ছিল। আমি শেষ এই রোগিনীর সাথে তাহলে 2014 থেকে 22 প্রায় 8 বছর পরে আমি ফলো আপ করি। As of 2022, the patient is living a perfectly healthy normal life. Weight has increased to 52 kg এবং তার ওজন বেড়ে 37 থেকে 52 কেজিতে রূপ নেয়। এটা আমার একটা খুব সাকসেসফুল একটা কেস। আমি আসলে এই কেসটা থেকেই ব্রেস্ট প্যাথোলজি গুলোর ব্যাপারে আমার প্রথম সাকসেসফুল কেস, ফার্স্ট কেস। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। 2014 একটা কেস। এই কেসটা ওপেন হয়েছিল ফাইটোলাক্কা 200C। আচ্ছা, ক্যান্সার অফ দি আই, এটা মানসেট মুলারের ক্যান্সার হ্যান্ডবুক থেকে নেওয়া। চোখের ক্যান্সার 1846 সালে নিউ ইয়র্ক স্টেটের একজন নারীর চিকিৎসা করা হয়েছিল, যার ঠিক নিচের চোখে ক্যান্সার হয়েছিল। একটি খোলা ঘা বা ক্ষতের মতো ছিল, যা আকার একটি সিলভার কোয়ার্টার কয়েনের আমেরিকান 25 পয়সার মুদ্রার সমান বড় ছিল। এই চিকিৎসকের কাছে আসার প্রায় 15 বছর আগে এই সমস্যাটি শুরু হয়েছিল এবং তখন ওই রোগীর বয়স ছিল 64 বছর। আমি তাকে খাবারের আগে এবং ঘুমানোর সময় 1/30 গ্রেন ওজনের সালফস্ট্রিকনিন এই ওষুধটা দিতাম। এর পাশাপাশি প্রতিবার খাবারের পর 1 চা চামচ করে কম্পাউন্ড সিরাপ ও ফাইটোলাক্কা সিরাপ, ওই সময় যেটা পাওয়া যেত, এটা বহু আগের ঘটনা, 1846, মোর দেন 140 years, অলমোস্ট 140 years ago, এটা খেতে দেয়। ক্ষতের জায়গায় বাহ্যিক ভাবে 48 ঘন্টার জন্য পেস্ট নাম্বার 1 লাগিয়ে রাখতাম। এই পেস্ট নাম্বার 1টা পোল্টিস, যেটা কিন্তু আসলে ফাইটোলাক্কার এই যে আপনারা অ্যাশ থেকেই বানানো, এটা আমেরিকা একসময় পাওয়া যেত। তো এটা বাহ্যিক ভাবে এই প্রলেপটা দেওয়া হয়। আচ্ছা, অবশেষে দিনে 3 বার ইয়েলো হিলিং সালভ হলুদ মলম লাগিয়ে আমি ক্ষতটি পুরোপুরি শুকিয়ে দিলাম। বেশ কয়েক বছর পর আমি জানতে পেরেছিলাম যে তার এই রোগটি আর কখনো ফেরত আসে। তো এখানে ফাইটোলাক্কাকে এই ডাক্তার, ইনি চোখের এই ক্যান্সারে উনি ফাইটোলাক্কা সিরাপ দিয়েছিলেন এবং এক্সটার্নাল পোল্টিজ দিয়েছিলেন। এটা 1886 সালের একটা রেকর্ডেড কেস। এরপরের কেসটা ডান চোখে ক্যান্সার, এটাও 1888 সালের কেস। একই ধরনের কেস আমি রেখেছি, যে ডান চোখ বাম চোখ বলে কথা না, সব দিকেই হবে। 1880 সালের জুলাই মাসে 59 বছরে একজন নারীর চিকিৎসা করেছিলাম, যার ঠিক ডান চোখের নিচে ক্যান্সার হয়েছিল, একটি খোলা ঘা বা আলসারের মতো ছিল। এটিও আকারে 10 সেন্ট কয়েনের আমেরিকান 10 পয়সার মুদ্রার সমান ছিল। তাকে প্রতিবার খাবারের পর 1 চা চামচ করে কম্পাউন্ড সিরাপ ও ফাইটোলাক্কা খেতে দিতাম এবং ক্ষতের জায়গায় ওই যে বাহ্যিক প্রলেপ লাগিয়ে রাখতেন। অবশেষে সম্পূর্ণ হিলিং হয় এবং এই রোগী 1904 সালেও জীবিত ছিল এবং তার এই সমস্যাটি আর কখনো ফেরত আসে। এটাও আরেকটা রেকর্ডেড প্রাচীন কেসের থেকে আমরা ফাইটোলাক্কার চোখের ক্যান্সারে নিরাময়ের খবর পাই। রাইট আই, এবার লেফট আই দেখেন, বাম চোখেও এটা 1894 সালে একই রকম তো এখানে কম্পাউন্ড সিরাপ দেওয়া হয়, এখানে একই ঘটনা। এটা আমি এখানে রেখেছি যে এটা দেখানোর জন্য যে রাইট আই লেফট আই বলে কথা না, বেশ কয়েকটা কেস আমি আপনাদেরকে দেখালাম। এখানেও কিন্তু এই একইভাবে ফাইটোলাক্কা সিরাপ মাদারে দিয়ে এবং এক্সটার্নাল পোল্টিজ দিয়ে কিন্তু এটা সারিয়ে ফেলা হয়। আচ্ছা, এরপরে আরেকটা কেস দেখাচ্ছি, বগলের লিম্ফ নোডের ক্যান্সার। 37 বছর বয়সী এক নারী, তার বগলের নিচে একটি মার্বেলের আকারে চাকা, শক্ত বা দলা দেখা দিয়েছিল। এটি ক্লিনিকে আসা 8 মাস আগে ধরে। ফাইটোলাক্কা 3x ব্যবহারের মাধ্যমে 6 মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ বা আরোগ্য লাভ করেন। এগুলো অনেক পুরোনো কেস, কাজে আপনাকে যে 3x ব্যবহার করতে হবে তা না। আমি ক্লিনিক্যালি দেখালাম আপনাদেরকে আজকে 30-200 ইকুয়ালি কাজ করে। আমি এলএম পোটেন্সি এটা ব্যবহার করি। আচ্ছা, এরপরের কেস একটা স্তন ক্যান্সারের কেস। রোগী ছিলেন 80 বছর বয়সী একজন বৃদ্ধা, মিসেস টি। তার ডান স্তনে একটি শক্ত চাকা বা দলা হয়েছিল, বেশ কয়েক বছর ধরে ছিল। এই সমস্যার কথা তিনি লজ্জার ভয়ে লুকিয়ে রেখেছিলেন। কয়েক মাস ধরে নির্দিষ্ট সময় ধরে তাকে ওষুধ ফাইটোলাক্কা 30C সেবন করানো হয়, ফলে স্তনটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। বাম স্তনের ক্যান্সার, যেটা আপনারা গতদিন দেখেছেন, অ্যাস্টেরিয়াস রুবেন্স, সেটা আজকে ফাইটোলাক্কাটাও দেখে নেন। 45 বছর বয়সে নিঃসন্তান নারী, মিসেস এইচ, জরায়ু টিউমার বা ফাইব্রয়েডের কারণে
10 বছর আগে জরায়ু কেটে ফেলা হয়েছে। তিনি তার বাম স্তনের একটি টিউমার বা চাকা দেখতে পান, যেটির কারণে স্তনে নিপলে এক ধরনের তরল পদার্থ ডিসচার্জ যাচ্ছিল। শল্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে অবিলম্বে অপারেশনের কথা বলা হয়। আমার অনুরোধে তিনি অপারেশনের সিদ্ধান্তটা কিছুটা পিছিয়ে দিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ খাওয়া শুরু করেন। শারীরিক পরীক্ষায় বুকের মাঝখানে হাড়ের ঠিক পাশে একটি মাঝারি আকারের টিউমার এবং নিপল থেকে সাধারণ তরল ঝরা ছাড়া অন্য কোনো জটিল সমস্যা পাওয়া যায়। তার স্তনে কিছুটা ব্যথা ছিল, সোজা হয়ে বেশ কিছু চলাফেরা করলে বেড়ে যেত, কিন্তু পেটের উপরে ভর দিয়ে পরিষ্কার আরাম বোধ হয়ে। তাকে তো আমি হোমিওপ্যাথিক ফাইটোলাক্কা 12x পারে দিয়ে 6 মাস ধরে প্রতিদিন সকালে ও রাতে সেবন করেন। ফলে স্তনের এই সমস্যাটি পুরোপুরি দূর হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় 3 বছর ধরে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাহলে এখানে আরেকটা হিস্টোরিক্যাল কেস আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা এখানে ফাইটোলাক্কা 12x অথবা 6C দিয়ে এই বাম স্তনের ক্যান্সার কিন্তু এই ডাক্তার এটাকে নিরাময় করেছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জি স্যার, আপনাকে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আলোচনা করেছেন স্যার। প্রচুর ইনফরমেশন ফাইটোলকের উপরে স্যার আপনি উপস্থাপন করেছেন। আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে আল্লাহ তাআলা নেক হেদায়েত করুক। আমরা কিন্তু আজকে বেশ অনেক লম্বা আলোচনা হয়েছে, পরিপূর্ণ স্যার আলোচনাটা হয়েছে। স্যারের কোনো ইনফরমেশন বাকি রাখে নাই। আমরা যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে